আপু এখন শুরু করা যাবে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে রেডিওগ্রাফিক কোয়ালিটি। রেডিওগ্রাফিক কোয়ালিটি অ্যান্ড হচ্ছে ইমপ্রুভমেন্ট ডিভাইস। হ্যাঁ, শুরুতেই বলে নিই যে রেডিওগ্রাফিক কোয়ালিটি এই টপিকটা আর সাথে ইমপ্রুভমেন্ট ডিভাইস যেমন গ্রিড প্লাস অন্যান্য যেগুলো আছে, এই টপিকটা হচ্ছে ইনফিনিটি স্টার টপিক। মানে পুরা টপিকটাই খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় লিস্ট 6টা কোশ্চেন এখান থেকে আসে, মানে 12 মার্কস। আর হচ্ছে আপনার মানে বেশি হলে অনেক সময় 8টা কোশ্চেনও চলে আসে। এখন সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই টপিকটা একটু রিলেটিভলি কঠিন টপিক। মানে হচ্ছে যে আপনি পড়বেন, পড়ার সময় মনেও থাকবে, পরে বারবার বারবার মিক্সড আপ হয়ে যাবে। প্রতিটা সাবজেক্টেরই কিছু টপিক থাকে যেগুলো আমাদের হচ্ছে মনে থাকে না, বা হচ্ছে একটু রেডিওলজির আমার কাছে পার্সোনালি মনে হয় যে রেডিওলজির যতগুলো টপিক আছে তার মধ্যে তুলনামূলক কঠিন টপিক হচ্ছে এটা। পড়ার সময় বুঝবেন কিন্তু দেখা যাবে যে বারবার ভুল হয়ে যাবে। আর সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় যে আপনি বই পড়ে যাবেন, আপনি হচ্ছে খাতা পড়ে যাবেন, স্বামীর আপুর সবকিছু পড়ে যাবেন, তারপরেও দেখা যাবে যে কোশ্চিনটা এত টেকনিক্যালি বা এত ঘুরিয়ে দিবে পরীক্ষার হলে যে আপনি যে হয়তোবা সিঙ্গেল বেসটাও কারেক্টলি সিলেক্ট করতে পারবেন না। আবার হচ্ছে সবগুলো পড়া থাকলেও দেখা যাবে যে হয়তোবা 3টা স্টেপ জানেন, বাকি 2টা বা একটা স্টেপ জানেন না। এই জন্য এই টপিকটা বারবার বারবার পড়তে হবে। বারবার বারবার পড়ে টপিকটা হচ্ছে ক্যাপচার করতে হবে, প্লাস হচ্ছে জিনিসগুলো একটু বুঝে রাখতে হবে যেন স্টেপ গুলো ঘুরাই দিলেও আমরা মোটামুটি চেষ্টা করব যে ওভারঅল অ্যান্সার করতে পারি। এখন কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে 100% অ্যান্সার আপনি পরীক্ষার হলে করে আসতে পারবেন না যদি কোশ্চিনটা অনেক সোজা না হয়। ধরেন কোশ্চিন সোজা হলো, তাহলে হয়তোবা আপনি 6-এর মধ্যে 6টাই কারেক্ট করে 12 মার্কস পাবেন, বা 8টা থাকলে 16 মার্কস পুরাটাই ক্যারি করবেন। কিন্তু ইউজুয়ালি এই টপিক থেকে কোশ্চিন অনেক কঠিন হয়। দেখা যাবে যে যদি 16 মার্কস থাকে আপনি হয়তোবা 10 মার্ক পুরোপুরি কারেক্ট করবেন, বাকি 6 মার্ক ভুল যাবে, বা হচ্ছে অ্যাটলিস্ট 2 মার্কের মতো ভুল আপনাকে ধরে রাখতেই হবে এই টপিকটা থেকে। এই জন্য পরীক্ষার হলে এই টপিক থেকে যদি মানে কোশ্চেন একটু ঘুরাই পেঁচায় আসে তাহলে একটু ঠান্ডা মাথায় যতটুকু পারেন অ্যান্সার করবেন। বেশি প্যানিক, যতটুকু আপনি পড়ছেন সবাই সেটাই পড়ে যাবে। যার জন্য হচ্ছে যে কোশ্চেন একটু ঘুরাই পেঁচাও আসলে ব্রেন খাট, বাকিটা আল্লাহ ভরসা। টপিকটা বারবার বারবার পড়বেন যেন হচ্ছে টপিক গুলো ক্লিয়ার হয়ে যায়। মানে যেমন আপনার আল্ট্রাসোনোগ্রাম বলেন বা আপনার ইন্টারঅ্যাকশন বলেন, রেডিওলজিক্যাল ইন্টারঅ্যাকশন, এগুলো থেকে এই টপিকগুলো এরকম ছিল যে আপনি পড়ে গিয়েছেন, আপনি 100% অ্যান্সার করে আসবেন। কিন্তু রেডিওগ্রাফি কোয়ালিটি জিনিসটা এরকম না। এটা আইকিউ, আইকিউ এর কোশ্চেন। হ্যাঁ, যার আইকিউ যত ভালো, মানে যে যত ভালো ক্যাপচার করতে পারে বা ম্যাথমেটিক্যালি রিলেট করতে পারে, সে রেডিওগ্রাফিক কোয়ালিটির অ্যান্সার গুলো তত ভালো দিবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে এই টপিকটা থেকে অনেক মার্কস তুলবো এটা আশা করে যাওয়া যাবে না। আবার এই টপিকটা ইনফিনিটি স্টার, কোশ্চিন আসবে অনেক বেশি। মোটামুটি আপনার 6 থেকে 8টা কোশ্চিন আপনি এই চ্যাপ্টার থেকে ধরে রাখবেন, এবং মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবেন যে 2 থেকে 4 বা 6 মার্কস আপনি হয়তো বা পারবেন না। হ্যাঁ, তারপরেও আমাদের হচ্ছে আমরা পড়বো, যতটুকু সম্ভব চেষ্টা করব, আর পরীক্ষার হলে যতটুকু সম্ভব কোরিলেট করে করে অ্যান্সারটা বের করার জন্য ট্রাই করব। আর কোশ্চেন সোজা হলে ইনশাল্লাহ দেখা যাবে যে 16তে 16 পেয়ে যাচ্ছেন, বা হচ্ছে 12 মার্কস থাকলে 12 মার্কস পুরাটাই ক্যারি করবেন যদি কোশ্চেন সোজা হয়। আর কঠিন হলে সেক্ষেত্রে হয়তো বা একটু এদিক ওদিক হবে। তাহলে শুরু করি আর কথা না বাড়িয়ে। রেডিওগ্রাফিক কোয়ালিটি, শুরুতে আমি বলে নিচ্ছি যে রেডিওগ্রাফিক কোয়ালিটি জিনিসটা কি। এটা জাস্ট জানার জন্য, রেডিওগ্রাফিক কোয়ালিটি ডেফিনেশন মুখস্থ করার কোনো দরকার নাই। রেডিওগ্রাফিক কোয়ালিটি জিনিসটা কি? ইট রেফার্স টু ভিজিবল শার্পনেস অফ ইমেজ of structural details such as bone trabecular and small pulmonary vessels। তাহলে রেডিওগ্রাফিক ডিটেল জিনিসটা কি? যে যে কোনো স্ট্রাকচারাল ডিটেল গুলো, মানে আমি কিভাবে একটা হচ্ছে বোনস থেকে সফট টিস্যুটাকে ডিফারেন্সিয়েট করছি, আবার বোনসের সূক্ষ্ম ভেতরে মেডুলারি ক্যাভিটির ভেতরে যে ট্র্যাবেকিউলি গুলো থাকে সেগুলোকে যে ডিটেক্ট করা, স্মল পালমোনারি ভেসেলস, এই যে আমরা হার্ট লাং এর এক্সরে গুলো দেখবো সেখানে যে স্মল পালমোনারি ভেসেলস গুলো আছে সেগুলো ডিটেক্ট করা, এই পুরাটাই হচ্ছে আমাদের রেডিওগ্রাফি। গ্রাফিক কোয়ালিটিটা হচ্ছে শার্পনেস অফ ইমেজ অফ স্ট্রাকচারাল ডিটেল, ভিজিবল শার্পনেস, মানে যত সূক্ষ্মভাবে আপনি স্ট্রাকচার গুলো বুঝতে পারবেন সেটাই হচ্ছে আমাদের রেডিওগ্রাফিক কোয়ালিটি। এখন হচ্ছে এইটার আরেক নাম কি? রেকর্ডেড ডিটেল। যেহেতু আমাদের
হচ্ছে ভিজিবল শার্পনেস, তার মানে অবশ্যই সেটা ফিল্মে রেকর্ড হচ্ছে। এই জন্য এটার নাম হচ্ছে, এটা আরেক নাম হচ্ছে রেডিওগ্রাফিক কোয়ালিটি। এটাকে রেকর্ডেড ডিটেল হিসেবেও এক্সপ্রেস করা হয়। শুরুর দিকে স্লাইড গুলো জাস্ট জানার জন্য, রেডিওগ্রাফিক কোয়ালিটি শার্পনেসটা কি দিয়ে মেজার হয়? অ্যাকিউটেন্স দিয়ে। অ্যাকিউটেন্স জিনিসটা কি? অ্যাব্রাপনেস অফ বাউন্ডারি বিটুইন এ ডিটেল অ্যান্ড ইট সারাউন্ডিং। অ্যাব্রাপনেস মানে কি, যে মানে হঠাৎ করে কেটে যাওয়া, মানে হচ্ছে আপনার হচ্ছে বাউন্ডারিটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। হ্যাঁ, মানে একটা যে জিনিসটা আপনি চাচ্ছেন সেটা আর তার সারাউন্ডিং এর ভেতরে যে বাউন্ডারিটা সেটা খুব সুন্দর করে বোঝা যাবে। বাউন্ডারিটাই বোঝাটাই হচ্ছে আমাদের অ্যাকিউটেন্স। আর রিজলিউশন জিনিসটা কি? ability of an image receptor to produce separate images of closely spaced small object। মানে হচ্ছে এইটা হচ্ছে কি, রিজলিউশনটা হচ্ছে একটা ক্ষমতা। ধরেন একটা বোনসের ফাঁকে ফাঁকে লাংস দেখা যাচ্ছে, আমরা যদি চেস্ট এক্স রে কথা চিন্তা করি, এই বোনস গুলো আর হচ্ছে আমাদের এই যে ভেতরে যে লাংস দেখা যাচ্ছে, এই দুটা জিনিসকে সেপারেট করার যে অ্যাবিলিটি, সেই জিনিসটাই হচ্ছে আমাদের রেজলিউশন। মানে ভ্যারিয়াস স্ট্রাকচার গুলোকে সেপারেট করার যে অ্যাবিলিটি, সেইটা। তাহলে অ্যাকিউটেন্সটা কি? অ্যাকিউটেন্সটা হচ্ছে মোটমাট হচ্ছে আপনার বাউন্ডারিটা, মানে বাউন্ডারিটা সুন্দরভাবে বোঝা যাবে অ্যাকিউটেন্স দিয়ে। আর হচ্ছে আমাদের রেজলিউশন দিয়ে কি হবে? রেজলিউশন দিয়ে ভ্যারিয়াস স্ট্রাকচার গুলোকে আলাদা আলাদা ভাবে আমরা বুঝতে পারবো। রেজলিউশন জিনিসটা কিন্তু আমরা আগেও পড়েছি। হ্যাঁ, রেজলিউশন জিনিসটা হচ্ছে জাস্ট আমাদের অ্যাবিলিটি, যেটা দিয়ে হচ্ছে আমরা সেপারেট ইমেজ, মানে যেগুলো জিনিসগুলো একসাথে আছে সেগুলো সেপারেট ইমেজ। একটা ছবি রাখলে ভালো হতো, আমরা যদি চেস্ট এক্স রে একটা ছবি দেখি, অর্ডার হার্টের সাইডে, আবারও যে বোনস ওপর দিয়ে যেগুলো ওভারল্যাপ করবে সেগুলোও খুব সুন্দর বোঝা যাবে। এই যে জিনিসগুলো আলাদা আলাদা করে বোঝার ক্ষমতা, এইটাই হচ্ছে আমাদের রেজলিউশন। এই টপিক অ্যাকিউটেন্স আর রেজলিউশন জিনিসটা ক্লাস থেকেই বুঝে যান, এগুলো পরে আর পড়ার দরকার নাই। হ্যাঁ, এরপরে আমাদের 5 ফ্যাক্টর, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেকর্ডের ডিটেল বা রেডিওগ্রাফিক কোয়ালিটিটাকে ইনফ্লুয়েন্স করে কি কি ফ্যাক্টর? আরো অনেক ফ্যাক্টরের নাম আছে শারমিন আপুর খাতা, ওগুলো আমি পরে দেখাবো। কিন্তু আমাদের বই অনুযায়ী, সেলম্যান অনুযায়ী 5টা ফ্যাক্টর হচ্ছে রেকর্ডের ডিটেলকে ইনফ্লুয়েন্স করে। কারা কারা? মানে কোশ্চিন আসবে, ইনভেরিয়েবলি আসে। ইনফ্লুয়েন্স ডিটেল ক্যান বি, বা হচ্ছে রেডিওগ্রাফিক কোয়ালিটি ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই, মেনলি হচ্ছে এই 5টা ফ্যাক্টর। বই অনুযায়ী আমাদের এই 5টা ফ্যাক্টর। একটা হচ্ছে আমাদের ব্লার, ডেন্সিটি, কন্ট্রাস্ট, ডিস্টরশন আর নয়েজ। এরপরে আমাদের হচ্ছে ফলোইং ফ্যাক্টর, দুইটা জিনিস অলমোস্ট সেম। হ্যাঁ, রেডিওগ্রাফিক কোয়ালিটিটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? এই এরপর যে দুটা স্লাইড দেখাবো, সেই দুটা স্লাইড হচ্ছে মেনলি আমাদের বোঝার জন্য, মানে ফ্যাক্টর গুলোকে ইজি ভাবে লেখা হয়েছে। যেমন জিওমেট্রিক ফ্যাক্টর। জিওমেট্রিক ফ্যাক্টর জিনিসটা আসলে কি? জিওমেট্রিক arrangement in space, relation of the X-ray source, anatomical part, film, control of the degree। মেট্রিক ফ্যাক্টর জিনিসটা মেইনলি হচ্ছে যে আমাদের একটা হচ্ছে এক্স রে ফোকাস, তারপরে আমাদের হচ্ছে পেশেন্টটা বা অবজেক্টটা, তারপর আমাদের ফিল্ম, এই জিনিসগুলোর অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এগুলোর কারণে যে ফল্ট গুলো হয় সেটা হচ্ছে আমাদের জিওমেট্রিক ফ্যাক্টর। মোটমাট হচ্ছে জিওমেট্রি মানে কি, যে কোনো একটা জায়গার লোকেশন বা হচ্ছে জিওগ্রাফি টাইপের। হ্যাঁ, জিওমেট্রিক জিনিসটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট ইন দি স্পেস। হ্যাঁ, মানে স্পেসের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা যেভাবে আছে সেই অ্যারেঞ্জমেন্ট, মানে কার কার অ্যারেঞ্জমেন্ট, যে আমাদের হচ্ছে এক্স রে সোর্সটা, তারপরে আমাদের অবজেক্টটা যেটার আমরা ছবি নিব সেটা, আর হচ্ছে আমাদের যে হচ্ছে ফিল্ম থাকবে। হ্যাঁ, এগুলোর ভেতরে যদি মানে স্পেস গুলো যদি ঠিক মতো মেনটেন না হয় বা কোনো ডিফেক্ট হয়, তাহলে যে ফল্ট গুলো হবে সেটাই হচ্ছে আমাদের জিওমেট্রিক ফ্যাক্টর। এখন এই ফ্যাক্টর গুলোর ভেতরে ব্লার অর পেনাম্বরা, এটা আমরা পরে ডিটেলসে পড়বো। সাবজেক্ট ফ্যাক্টর মানে হচ্ছে পেশেন্টের নিজের ফ্যাক্টর। হ্যাঁ, সাবজেক্ট ফ্যাক্টরের ভেতরে কন্ট্রাস্ট আর হচ্ছে মোশন। হ্যাঁ, কন্ট্রাস্ট আর মোশন, কন্ট্রাস্টের দুইটা ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট কন্ট্রাস্ট, আমরা পরে পড়বো। তারপর আমাদের ফিল্ম ফ্যাক্টর, মানে তিনটা ভাগে, ব্রড হেডিং এর আন্ডারে যদি ভাগ করি, জিওমেট্রিক ফ্যাক্টরের মধ্যে তিনটা, খাতায় 4টা লেখা আছে। তারপরে আমাদের হচ্ছে যদি আমরা ইয়ের ভিতরে পড়ি যে সাবজেক্ট ফ্যাক্টর, আর এবার হচ্ছে আমরা ফিল্ম ফ্যাক্টরের ভেতরে ক্যারেক্টারিস্টিক কার্ভ, ক্যারেক্টারিস্টিক কার্ভের ভেতরে আমরা হচ্ছে ডেনসিটি, তারপরে হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কিন্তু দুই জায়গায় আছে, সাবজেক্ট কন্ট্রাস্ট হয়, ফিল্ম কন্ট্রাস্ট হয়। প্রসেসিং এর ভেতরে কি কি? টাইম, টেম্পারেচার, এই দুটো হচ্ছে ফিল্ম ফ্যাক্টর। হ্যাঁ, এই জিনিসটা মেনলি হচ্ছে আপনাদের বোঝার জন্য, এগুলো আলাদা আলাদা ভাবে হয়তো বা দিবে না। হাইস্ট জিওমেট্রিক ফ্যাক্টর কোনগুলো সেটা আলাদা ভাবে আসতে পারে, বাকি জিনিসগুলো রেডিওগ্রাফিক কোয়ালিটি
কোয়ালিটি, এগুলো সবগুলোর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আগের 5টা ফ্যাক্টর বইয়ের প্লাস এখানে যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোর উপরেও রেডিওগ্রাফিক কোয়ালিটিটা আপনাদের ডিপেন্ড করবে। আর হচ্ছে শারমিন আপুর ছোটখাটো বইয়ে কিছু লেখা আছে পয়েন্ট, ওগুলোর উপরেও কিন্তু রেডিওগ্রাফিক কোয়ালিটিটা ডিপেন্ড করবে। এরপরে আমরা এখন শুরুতেই চলে যাব ব্লারে। ব্লার মানে কি বলেন তো? আমরা বলি না যে যখন আমরা ছবি তুলি, ছবিটা ব্লার আসছে, ঠিক মতো তোলো, মানে ফোনে ছবি তোলার সময় ব্লার মানে হচ্ছে কিছুই না, জাস্ট ঝাপসা আসে, জিনিসটা নড়ে যাওয়া, সেই জিনিসটাই হচ্ছে ব্লার। মানে ঝাপসা দেখা যাওয়াটাই হচ্ছে ব্লার। যে ছবি তোলার সময় একটু এদিক ওদিক মানে ছবিটা ঝাপসা আসে, তখন আমরা বলি ব্লারিং হচ্ছে, ঠিক মতো দাঁড়াও বা ভালোভাবে ছবিটা তুলি, এই জিনিসটাই হচ্ছে ব্লার। এখন 4টা কজ আছে আনশার্পনেস বা ব্লারের। কি কি কজ? সেটা হচ্ছে আমাদের জিওমেট্রিক বা ফোকাল স্পট ব্লার, তারপরে আমাদের হচ্ছে মোশন ব্লার, স্ক্রিন ব্লার আর অবজেক্ট ব্লার। এখন একটা কথা বলি, জিওমেট্রিক বা ফোকাল স্পট ব্লার জিনিসটা কি? এটা হচ্ছে আমি ওই যে একটু আগে যেটা বললাম যে জিওমেট্রিক ফ্যাক্টর যেটা, সেটা এই জিনিস আর এই জিনিস সেম। হ্যাঁ, এই ব্লাডটা হচ্ছে যদি আমাদের জিওমেট্রিক্যালি মানে যে জিনিসগুলো, যেমন হচ্ছে আমাদের মানে এক্স রে, মানে এক্স রে যে ফোকাস সেটা, তারপরে হচ্ছে আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টটা ঠিক মতো না হলে, যদি মানে ইরেগুলারলি হয়, তাহলে যে ব্লাডটা হবে সেটা আমাদের জিওমেট্রিক ব্লাড। মোশন ব্লাডটা কি? পেশেন্ট নিজে নড়াচড়া করলে যে ব্লাডটা হবে সেটা হচ্ছে মোশন ব্লাড। আর স্ক্রিন ব্লাডটা কি? আমরা তো আমাদের যখন রেডিওগ্রাফিক ফিল্ম পড়েছি, সেখানে আমরা পড়েছিলাম ইন্টেন্সিফাইং স্ক্রিন ইউজ করা হয় যেন আমাদের হচ্ছে ফিল্মের স্পিডটাকে বাড়ানোর জন্য, পেশেন্টের ডোজটাকে কমানোর জন্য। ওই মানে ইন্টেন্সিফাইং স্ক্রিনের কারণে কিছুটা ব্লার হয়, এই জিনিসটাই হচ্ছে আমাদের স্ক্রিন ব্লার। আর বা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের স্ক্রিন বা ফিল্ম, এগুলোর ব্লার। অবজেক্ট ব্লার জিনিসটা কি? অবজেক্ট ব্লার জিনিসটা হচ্ছে মানে অবজেক্টের কারণে যে ব্লারটা হবে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট ব্লার। হ্যাঁ, এরপরে আমাদের জিওমেট্রিক বা ফোকাল স্পট ব্লার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই স্লাইডটা ইনফিনিটি স্টার স্লাইড। হ্যাঁ, এটা হচ্ছে কি কি ফ্যাক্টরের ওপর, মানে ফলোইং ফ্যাক্টর ডিক্রিজেস জিওমেট্রিক ব্লার। শুরুতে আমি কিন্তু বললাম যে জিওমেট্রিক ব্লার জিনিসটা কি, যে হচ্ছে মানে সেটা আমি আগে বলে নিলাম, কত স্লাইডে আমি বলেছি। এখন এই জিনিসটা কিছু কিছু ফ্যাক্টরের, এখন একটা কোশ্চেন আসতে পারে যে জিওমেট্রিক ব্লার অর ফোকাল স্পট ব্লার ডিপেন্ডস অন, তখন কিন্তু আপনার এই যে ফোকাল স্পট, তারপরে আপনার হচ্ছে এসআইডি বা হচ্ছে ইমেজ রিসেপ্টর ডিস্টেন্স, তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট অবজেক্ট টু হচ্ছে ফিল্ম ডিস্টেন্স, এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, জিওমেট্রিক ব্লার ডিপেন্ডস অন হলে এই 3টা ফ্যাক্টর। আর যখন হচ্ছে জিওমেট্রিক ব্লার কমানোর উপায় কি, যদি এইটা বলি বা কিভাবে আমরা ইমপ্রুভ করবো, আমাদের এই ফ্যাক্টর গুলো আলোচনা করার মেইন উদ্দেশ্যই হচ্ছে কিভাবে আমরা এই ফ্যাক্টর গুলোকে ওভারকাম করে একটা ভালো ফিল্ম নিব। তাহলে এই জন্য হচ্ছে কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটা আলাদাভাবে বলিনি। এই 3টা পয়েন্ট করবে আমার আমার হচ্ছে সোর্স টু ইমেজ রিসেপ্টরের উপর ডিপেন্ড করবে, আর অবজেক্ট টু ইমেজ রিসেপ্টরের উপর ডিপেন্ড করবে জিওমেট্রিক ব্লার। এখন আমাদের হচ্ছে জিওমেট্রিক ব্লারটা কমানোর উপায় কি? একটা হচ্ছে ফোকাল স্পট। ফোকাল স্পটটা খুবই ছোট হতে হবে। হ্যাঁ, ফোকাল স্পটটা হচ্ছে আমাদের এক্সরে টিউবের ভেতরে থাকবে, সেটা খুবই ছোট হতে হবে। সাধারণত কত থাকে? 0.3 থেকে 2 মিলিমিটার, কিন্তু যত ছোট তত ভালো আসবে, ব্লারিং তত কম হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে লং সোর্স টু ইমেজ রিসেপ্টর ডিস্টেন্স। আর আরেকটা রিসেপ্টর ডিস্টেন্স, প্রত্যেকটা জিনিসের আলাদা নাম কি? ফোকাস ফিল্ম ডিস্টেন্স 2 নাম্বারটার আরেকটা নাম। কেন? কারণ সোর্স মানে কি? সোর্স মানে এক্সরে টিউবটা, ওইটার ভেতরেই তো আমাদের ফোকাসটা থাকছে না, এই জন্য ফোকাস ফিল্ম ডিস্টেন্স মানেও একই জিনিস। ইমেজ রিসেপ্টর মানে কি? ফিল্ম, এই জন্য ফোকাস ফিল্ম মানে একই জিনিস। আবার হচ্ছে যদি আমাদের অবজেক্ট টু ইমেজ রিসেপ্টর ডিস্টেন্সকে আরেকভাবে লেখা যাবে কি? অবজেক্ট ফিল্ম ডিস্টেন্স, যেহেতু আমাদের ইমেজ রিসেপ্টরটাই হচ্ছে ফিল্ম। কোন জিনিসের আলাদা নাম কি? মাস্ট 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 কি মুখস্থ করবেন এই স্লাইডটা ইনফিনিটি স্টার। হ্যাঁ, খুবই পরে আমাদের হচ্ছে যেটা, এই জিনিসটা আমি একটু সোজা ভাবে বোঝানোর জন্য এই ছবিটাকে ইউজ করেছি। একটু ঠান্ডা মাথায় দেখেন যে আমাদের যে কোনো এক্স রে প্রধান উদ্দেশ্য কি? একটা সুন্দর মানে ছবি পাওয়া। সুন্দর ছবি মানে কি?
যে হচ্ছে যেখানে আমাদের ব্লারিং কম হবে, সবকিছু কম কম থাকবে। ব্লারিং কম হওয়া মানে হচ্ছে একটা ভালো ছবি পাওয়া। এখন আমাদের ফোকাল স্পট ব্লার বা জিওমেট্রিক ব্লারের একটা শর্ত কি ছিল, যে হচ্ছে স্মল ফোকাল স্পট। হ্যাঁ, এই যে দেখেন আপনার এই টিউবের এই জায়গাটা কত ছোট, এইখানে এর ভেতরে আরো খুবই ছোট একটা জিনিস হচ্ছে ফোকাল স্পট। তার মানে চিন্তা করে দেখেন যে ফোকাল স্পটটা অনেক ছোট। হ্যাঁ, এরপরে আমাদের হচ্ছে এরপরে আমাদের আরেকটা জিনিস ছিল যে আমাদের হচ্ছে লং। লং কি থাকবে, লং আমাদের থাকবে হচ্ছে ফিল্ম। ফিল্মের মধ্যে এই যে ফিল্ম হচ্ছে এই জিনিসটা, এই যে যেটা আমি বড় করে রেট করলাম, যেটার সাথে পেশেন্টটা লেগে আছে সেই জিনিসটা হচ্ছে আমাদের ফিল্ম। আপনারা যখন বিভিন্ন সময় এক্স রে করেছে, তখন আপনারা দেখবেন যে আপনারা যখন চেস্টের এক্স রে করেন তখন একটা ফিল্ম বলে, মানে একদম আপনারা, আর অনেক দূর থেকে এক্স রেটা দেওয়া হয়। এই জিনিসটা দেখেন, এই মানে বাস্তবিক প্র্যাকটিসে বা প্র্যাকটিক্যালি এই জিনিসটা অনেক দূরে। এই যে আমাদের এফএফডিটা দেখেন কত দূরে, অনেক দূরে। হ্যাঁ, ফিল্ম ফোকাস ডিস্টেন্স। তার মানে এই জিনিসটা কেন আমরা বাস্তবে অনেক দূরে ইউজ করি, কারণ হচ্ছে এই জিনিসটা দূরে ইউজ করলে আমার হচ্ছে ম্যাগনিফিকেশনও কম হবে। ম্যাগনিফিকেশন আমরা পরে আলোচনা করব। আবার হচ্ছে আমাদের যে ব্লারিংটা কম হবে। আর এই জিনিসটা দেখেন যে এই যে আমাদের ফিল্ম অবজেক্ট ডিস্টেন্সটা কত ছোট, এই যে যেটা আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি সেটা আমাদের হচ্ছে অবজেক্ট ফিল্ম ডিস্টেন্স। হ্যাঁ, অবজেক্ট ফিল্ম ডিস্টেন্স জিনিসটা কত ছোট দেখেন, একদম পেশেন্টটা মানে পেশেন্ট বা অবজেক্টটা একদম। এই ছবিটাকে চোখের মধ্যে গেঁথে নিয়ে যান পরীক্ষা হলে, জাস্ট এই ছবিটা চিন্তা করবেন যে এই ছবির উদ্দেশ্য কি, একটা ভালো ইমেজ তৈরি করা, একটা ভালো ইমেজ মানে ভালো এক্স রে ফিল্ম নেওয়া। এই জন্য তাহলে কি করা হচ্ছে আমাদের, মানে ফোকাস থেকে আমাদের হচ্ছে ইমেজ রিসেপ্টর বা ফিল্মের ডিস্টেন্সটা বড় রাখা হয়েছে। দেখেন কত বড়। আর এখানে দেখেন আমাদের হচ্ছে পেশেন্টটা লেগে আছে হচ্ছে, আমাদের হচ্ছে অবজেক্ট ফিল্ম ডিস্টেন্সটা কত ছোট। মনে রাখবেন এটা একটা ভালো এক্স রে পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো দরকার হয়, এই ছবিটা কিন্তু সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছে। তাহলে এইটা মনে রেখে আমরা হচ্ছে নর্মালি ব্লার কমানোর জন্য কি করব এটা, আবার ম্যাগনিফিকেশন কমানোর জন্য কি করব, একই কাজ। যে হচ্ছে আমাদের লং, লং থাকবে কি, লং থাকবে আমাদের হচ্ছে ফিল্ম ফোকাস ডিস্টেন্স, যেটা আমি একটু আগে দেখালাম। আর আমাদের হচ্ছে শর্ট থাকবে, আর আমাদের হচ্ছে সবচেয়ে ছোট থাকবে কি অবজেক্ট। এই যে আমরা যেটা বলছি যে অবজেক্ট ইমেজ রিসেপ্টর ডিস্টেন্সটা খুবই কম, একদম পেশেন্ট বা অবজেক্টটা ফিল্মের সাথে লেগে আছে, এই জিনিসটা হচ্ছে খুবই কম থাকবে। এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফোকাল স্পট, মানে এটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ফোকাল স্পট ইভ্যালুয়েশনের কি কি টেকনিক আছে আমি আর লিখে রেখেছি। আর মানে হচ্ছে করবেন, আর ভেতরে দুই একটা লাইন আমি লিখে লাইন চাইলে রিডিং দিতে, টপিকটা টোটালি বাদও দিতে পারেন। ফোকাল স্পট ইভ্যালুয়েশনের প্রসেস কি কি আছে, নমিনাল সাইজ। নমিনাল সাইজটা কার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে বেসড অন কম্পিউটারাইজেশন আর মেজারমেন্ট এট লো মিলি অ্যাম্পিয়ার, যে মেজারমেন্ট সেটাই হচ্ছে নমিনাল সাইজ। এরপরে আমাদের কি আছে, এরপরে 2 নাম্বার পয়েন্টে আমাদের আছে পিনহোল ক্যামেরা। পিনহোল ক্যামেরাটা consist of tiny hole drilled in a plate of হচ্ছে গোল্ড প্লাটিনাম অ্যালয়। মানে গোল্ড প্লাটিনাম অ্যালয়ের ভেতরে একটা ছোট্ট হোল যদি ড্রিল করি তাহলে সেটা হচ্ছে পিনহোল ক্যামেরা। মোট মানে আমরা খালি মনে রাখবো পিনহোল ক্যামেরাটা গোল্ড প্লাটিনাম অ্যালয় দিয়ে তৈরি। আর হচ্ছে আমাদের যেটা রিজলিউশন টেস্ট প্যাটার্ন, মোট মানে হচ্ছে ফোকাল স্পট ইভ্যালুয়েশনের 3টা প্রসেস আছে, নমিনাল সাইজ, পিনহোল ক্যামেরা, রিজলিউশন টেস্ট প্যাটার্ন। নামগুলো যদি জানেন সেটাই মোর দেন না, ভেতরে দু একটা লাইন চাইলে একটু দেখতে পারেন। এখন রেজলিউশন টেস্ট প্যাটার্নের ভেতরে দুইটা টাইপের প্যাটার্ন আছে, একটা হচ্ছে স্টার প্যাটার্ন। স্টার প্যাটার্নটাতে কি হবে, থিন রেডিও অ্যাপাক লাইন যেগুলো লেডের তৈরি। আর হচ্ছে মেজারমেন্ট অফ ফোকাল স্পট রিজলিউশন, এগুলো একবার দেখলেই পারবেন, আর এখানে বোঝানোর কিছু নয়, আমি দ্রুত আগাচ্ছি। প্যারালাল অপাক লাইন গুলো কি, মেজারমেন্ট অফ রিজলিউশন অফ ইন্টেন্সিফাইং স্ক্রিন। ইন্টেন্সিফাইং স্ক্রিনের রিজলিউশনটাকে বোঝাবে। এই ছবিটা বই থেকে নেওয়া, সেলম্যান থেকে নেওয়া। ছবিটা একবার দেখেন, এই যে এইদিকে যেটা সেটা হচ্ছে স্টার টাইপ এ তে, আর বি তে যেটা সেটা হচ্ছে প্যারালাল টাইপের। হ্যাঁ, দুইটা স্লাইডেও লিখে দিয়েছি, নিচেও লেখা আছে। এটা জাস্ট রিডিং, কঠিন মনে হলে বাদ দিয়ে দিবেন, এই টপিক এতটুকু না পড়লেও চলবে। আর এই যে মোশন ব্লার, মোশন ব্লার প্রিভেন্টের উপায় কি, হ্যাঁ খুবই 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 সোজা। মানে হচ্ছে এটা মানে মোশন ব্লার মানে কি, তার মানে পেশেন্টের মুভমেন্টটাকে কমাতে হবে। এখন মুভমেন্ট কমানোর উপায় কি, ঠিক পেশেন্টটাকে আমরা ইমোবিলাইজ করে দিতে পারি, বা হচ্ছে কম্প্রেশন ব্যান্ড, পেশেন্টটাকে স্যান্ড ব্যাগ দিয়ে বা হচ্ছে কম্প্রেশন ব্যান্ড দিয়ে বেঁধে দিয়ে। আপনারা যদি কেউ এমআরআই করে থাকেন তখন দেখবেন যে পেশেন্টটাকে ইমোবিলাইজ করে
নিচ দিয়ে পেশেন্টটাকে বেঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়া হয় মানে উপরে রাখা হয়, নড়াচড়া করা যায় না, হ্যাঁ। মানে এইটাই হচ্ছে ইমোবিলাইজ করে নেওয়া। তারপরে আরেকটা হচ্ছে রেসপিরেশনটাকে একটু কিছুক্ষণের জন্য বন্ধ রাখা, যে সময় ফিলটা নিবে 1 সেকেন্ডের ব্যাপার। আপনারা যখন এক্স রে করেছেন বা হচ্ছে নিজেরা যদি আল্ট্রাসাউন্ড করে থাকেন, তাহলে কিন্তু আমরা মানে পেশেন্টকে বলি আল্ট্রাসাউন্ডের সময়, বাবা পেট ফুলায় শ্বাস নিয়ে শ্বাসটা বন্ধ রাখেন। কারণ কেউ যদি রেসপিরেশন নিতে থাকে তাহলে হচ্ছে মোশন ব্লার হবে, হ্যাঁ। আবার এক্স রে করার সময় কিন্তু বলে যে শ্বাস বন্ধ, শর্ট বা হচ্ছে শুট, মানে তারপরে আমাদের হচ্ছে বাই ইউজিং এক্সপোজার, মানে যত দিবেন তত পেশেন্টের নড়াচড়া করার সম্ভাবনা মানে কম। মোশনটা ব্লাডটা কিন্তু সবচেয়ে বেশি হয় এমআরআই। কেন? কারণ হচ্ছে এমআরআই 15-20 মিনিট ধরে হয়, তখন পেশেন্ট অনেক নড়াচড়া করতে থাকে, অস্থির হয়ে যায়। এই জন্য তাহলে হচ্ছে মোশন ব্লাড কমানোর উপায় কি? তিনটা, এটা আমরা আগে থেকেই জানি যে পেশেন্টটাকে আমরা হচ্ছে কম্প্রেশন ব্যান্ড বা হচ্ছে স্যান্ড ব্যাগ দিয়ে ইমোবিলাইজ করব, রেসপিরেশনটাকে একটু কিছু সেকেন্ডের জন্য বন্ধ রাখবে বা কমায় দিবে। আর আরেকটা হচ্ছে পেশেন্টের এক্সপোজার টাইমটা কমায় দিব আমরা। এরপরে আমাদের হচ্ছে স্ক্রিন ব্লাড। স্ক্রিন ব্লাড জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা স্ক্রিন ব্লাড জিনিসটা কি? স্ক্রিন ব্লাড জেনারেলি মানে 6 টাইমস বেশি হয় ইনহেরেন্ট ফিল্ম ব্লাডের চেয়ে। মানে ফিল্মের যেটা অরিজিনাল ব্লাড থাকে বেশি হয়। স্ক্রিন ব্লাড মানে কি বোঝাচ্ছে? স্ক্রিন ব্লাড মানে হচ্ছে যদি আমরা একটা ইন্টেন্সিফাইং স্ক্রিন ব্যবহার করি, তাহলে আমাদের হচ্ছে ব্লাডিংটা একটু বেশি হবে। কিন্তু ইন্টেন্সিফাইং স্ক্রিনটা আমরা কেন ব্যবহার করি? তাহলে কারণ হচ্ছে যে ইন্টেন্সিফাইং স্ক্রিন ব্যবহার করলে পেশেন্টের ডোজটা কমে। আমরা জানি ইন্টেন্সিফাইং স্ক্রিনের কাজ হচ্ছে কিছু মানে কনভার্ট করে, যার জন্য পেশেন্টের এক্স রে এক্সপোজারটা কমে, ডোজটা কমে, ইমেজটাও দ্রুত আসে, হ্যাঁ, টাইম এক্সপোজারটাও কমে। এই জন্য ইন্টেন্সিফাইং স্ক্রিনটা ব্যবহার করতেই হয়। এখন এই ইন্টেন্সিফাইং যে ব্লাডটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্রিন ব্লাড। এটা হচ্ছে 6 টাইম বেশি ইনহেরেন্ট ফিল্ম ব্লাড, মানে শুধুমাত্র ফিল্ম ইউজ করা হলে যে ব্লাডটা হতো তার চেয়ে 6 টাইমস বেশি হয়। আর আরেকটা কি আছে? ব্লাড উইথ মিডিয়াম স্পিড স্ক্রিন ইজ অ্যাবাউট 1/2 দেন হাই স্পিড স্ক্রিন। মানে হচ্ছে স্পিড কম হলে ব্লাডিং কম হবে, স্পিড বেশি হলে ব্লাডিং বেশি হবে। এখন হচ্ছে ব্লাড খুবই 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 ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 5 স্টার টপিক আমাদের, ফ্যাক্টরস এফেক্টিং স্ক্রিন ব্লাড। কি কি জিনিস স্ক্রিন ব্লাডটাকে এফেক্ট করে? একটা হচ্ছে, আমি জাস্ট শর্টকাটে জিস্ট কথাটা লিখেছি, মানে আপনার যে স্ক্রিনের ভেতরে তো কিছু ক্রিস্টাল ইউজ করা হয়, আমরা পড়েছিলাম, হ্যাঁ, আগের চ্যাপ্টার গুলোতে। এই ইন্টেন্সিফাইং স্ক্রিনের ভেতরে যে ক্রিস্টাল গুলো, সেগুলো সাইজটা যদি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের হচ্ছে মোটা মোটা জিনিস, মোটা মোটা গ্রেইন থাকলে আমাদের হচ্ছে ব্লাডিং বেশি হবে। আবার অ্যাক্টিভ লেয়ার থিকনেস, হ্যাঁ, এটাও প্রপোর্শনাল, লেয়ারের থিকনেস বেশি হলে আমাদের হচ্ছে ব্লাডিং বেশি হবে। আর আরেকটা জিনিস কি? ফিল্ম স্ক্রিন কন্ট্রাক্ট, মানে কন্ট্যাক্ট, এটা কি? মানে হচ্ছে ফিল্মের সাথে স্ক্রিনটা কত ভালোভাবে অ্যাটাচ থাকে তাহলে কিন্তু ব্লারিং কম হবে। আর যদি মানে ফিল্ম আর স্ক্রিনের মধ্যে ফাঁকা থাকে, তাহলে যে আলোটা তৈরি হবে সেটা ছড়াই যাবে ভেতরে, হ্যাঁ, যে ব্লারিংটা আরো বেশি হবে। তাহলে আমরা কি কি জিনিস দেখলাম? যে হচ্ছে স্ক্রিন ব্লারটা কিসের কিসের উপর ডিপেন্ড করে? ক্রিস্টাল সাইজের উপর, অ্যাক্টিভ লেয়ারের উপর। এগুলো বাড়লে আমাদের হচ্ছে স্ক্রিন ব্লার বাড়বে। আর ফিল্ম স্ক্রিন কন্টাক্ট যদি সুন্দর থাকে, তা সেক্ষেত্রে আমাদের ব্লারিংটা কমছে। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে নয়েজ। নয়েজ সম্পর্কে আমরা যে এখন একটু ডিটেলস আলোচনা করব। নয়েজটা কি? অনলি স্মল পার্ট অফ জিওগ্রাফিক মডেল। এখন শুরুতে আসবে যে নয়েজ জিনিসটাকে। নয়েজ মানে তো আমরা জানি যে নয়েজ বা হচ্ছে আর্টিফেক্ট বা হচ্ছে আমাদের মডেল, এই জিনিসটা হচ্ছে যেই জিনিসগুলো ইমেজ কোয়ালিটিটাকে নষ্ট করে, হ্যাঁ, ইমেজ কোয়ালিটিটাকে নষ্ট করে কিছু ফ্যাক্টর, সেই জিনিসটাকেই ডিস্টরশন অফ ইমেজ। মোটমাট হচ্ছে ইমেজটা নষ্ট হয়ে যাওয়া বা ইমেজ কোয়ালিটিটা খারাপ হয়ে যাওয়াটাই হচ্ছে নয়েজ। এই নয়েজটার খুবই স্মল পোর্শনটা রেডিওগ্রাফিক মডেল কন্ট্রিবিউট করে। রেডিওগ্রাফিক মডেল জিনিসটা কি? ফিল্মের ভেতরে তো আমরা জানি যে সিলভার হ্যালাইড মানে গ্র্যানিউল গুলো থাকে, এই গ্র্যানিউল গুলো মানে ফিল্মের নিজের ভেতরে যে গ্র্যানিউল গুলো, রেডিওগ্রাফিক ফিল্ম এক্স রে মানে ফিল্ম হোল্ডার, এই ছিলাম বা এই টপিকটা আমরা যখন পড়েছিলাম তখন আমরা হচ্ছে ফিল্মের কম্পোজিশনে পড়েছিলাম যে এইটার হচ্ছে বেজে কিছু মানে ইনগ্রেডিয়েন্ট থাকে, তারপর আমাদের ফসফোর লেয়ারে কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে। এই জিনিসগুলোর জন্য যে নয়েজটা হবে সেটা হচ্ছে রেডিওগ্রাফিক মোটেল। এখন এই জিনিসটা খুবই কম কন্ট্রিবিউট করে বা নেগলিজেবল। এখন মেইনলি কোন জিনিসটার কারণে রেডিওগ্রাফিক ইমেজের কোয়ালিটি নষ্ট হয়? সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম মোটেল, হ্যাঁ।
কোয়ান্টাম মডেলটা কি? কোয়ান্টাম মডেলটা হচ্ছে ফোটন বা হচ্ছে যে ফোটন গুলো মানে ইমেজটা তৈরি করছে, সেই ফোটন গুলোর ডিস্ট্রিবিউশনটা যদি ঠিক মতো না হয়, তাহলে যে হচ্ছে মানে ইয়েটা হয়, যে মডেলটা তৈরি হয় বা যে নয়েজটা তৈরি হয়, সেটা হচ্ছে কোয়ান্টাম মডেল। কোয়ান্টাম মডেলটা কিসে বাড়বে? ইনক্রিজ ইন হাই স্পিড স্ক্রিন ফিল্ম এন্ড হাই কন্ট্রাস্ট ফিল্ম। মানে হাই স্পিড স্ক্রিন ফিল্মে কোয়ান্টাম মডেলটা বেশি হবে। আর ইনক্রিজ উইথ হচ্ছে ফাস্ট ইমেজ রেকর্ডিং সিস্টেম এন্ড উইথ হাই এনার্জি ফোটন। হাই এনার্জি ফোটন আর যদি ফাস্ট রেকর্ডিং ইমেজ সিস্টেম থাকে, তাহলে কিন্তু কোয়ান্টাম মডেল বেশি হবে। আর মানে যদি কিলো ভোল্টেজের পরিমাণ বাড়ানো যায়, মানে স্পেশালি লো মিলি অ্যাম্পিয়ার সেকেন্ডে, তাহলে কোয়ান্টাম মডেলের পরিমাণ বেশি হবে। এই স্লাইডটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখন যেটা আমি একটু বুঝাই বলি আপনাদের, কোয়ান্টাম মডেলটা কেন হাই স্পিড স্ক্রিনে কোয়ান্টাম মডেল বেশি হবে। কারণ হচ্ছে যে যখন আমরা হচ্ছে বেশি স্পিডের ফোটন ইউজ করব, বা হচ্ছে হাই স্পিড স্ক্রিনের ফোটনের স্পিড অনেক বেশি থাকে, তখন হচ্ছে বিভিন্ন জায়গায় ফোটন গুলো খুব দ্রুত ইমেজ তৈরি করবে, যার জন্য দেখা যাবে কি যে বিভিন্ন জায়গায় ফোটনের অ্যাকুমুলেশনটা বিভিন্ন রকমের হবে। মানে ইউনিফর্মলি ফোটন গুলো স্ট্রাইক করবে না ফিল্মে, হ্যাঁ। যার জন্য হচ্ছে মানে এবার কোয়ান্টাম মডেলটা বেশি হবে। যদি আমরা স্লো স্পিড স্ক্রিন বা হচ্ছে লো কন্ট্রাস্ট ফিল্ম ইউজ করি, তখন দেখা যাবে যে অনেকক্ষণ ধরে ফিল্মটা তৈরি হবে, যার জন্য দেখা যাবে যে ফোটন গুলো ধীরে 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 অ্যাটাচড হচ্ছে। আলটিমেটলি দেখা যাবে কি যে আমাদের হচ্ছে কোয়ান্টাম মডেলটা কম হবে। এটা আপনারা বইয়ের টপিকটা যখন পড়বেন আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। আমি এখানে জাস্ট একটু বুঝাই দিলাম, আপনারা বই একবার সুন্দরভাবে নিজেরা রিডিং দিবেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের হচ্ছে এই যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, ইনভ্যারিয়েবলি এখান থেকে হচ্ছে আমাদের ইয়ে আসে, সিঙ্গেল বেসড আসে, হ্যাঁ, ডেনসিটি। ডেনসিটিটা হচ্ছে রেডিওলজির একটা খুবই, ডেনসিটি জিনিসটা কি? এটা হচ্ছে ডার্কেনিং অফ অ্যান এক্স রে ফিল্ম বা হচ্ছে ডিগ্রি অফ ব্ল্যাকেনিং। এখন ডার্কেনিং জিনিসটা কি? ডার্কেনিং জিনিসটা হচ্ছে যে এক্স রে ফিল্মটা ডার্ক মানে কি কালো হয়ে যাওয়া, বা ডিগ্রি অফ ব্ল্যাকেনিং মানে এক একটা জিনিসের ব্ল্যাক হওয়ার অ্যাবিলিটি এক এক রকম। যেমন কোনো কোনো জিনিস থেকে এক্স রে, সেগুলো ডার্কেনিংটা কম হবে। আর কোথাও কোথাও এক্স রে ফোটনটা পুরোপুরি পাস করে চলে যায়, সেই জায়গাগুলো অনেক বেশি ডার্ক হবে, হ্যাঁ। এই জিনিসটাই হচ্ছে ডার্কেনিং বা হচ্ছে ডেনসিটি, মানে কোন জায়গার ডেনসিটি কেমন, লো হাই ডেনসিটি, হ্যাঁ। আমরা যখন এক্স রে রিপোর্ট করি, হ্যাঁ, তখন যখন এক্স রেটা পুরো কালো দেখা যায়, যেমন ইনফাইসেমিটাস চেঞ্জেস বা সিওপিডি তে, তখন সেন্ট, হ্যাঁ, বা হচ্ছে আমাদের ইয়ে বা হাইপোডেন্স। আর যখন কোনো একটা জায়গায় কনসলিডেশন থাকে, তখন আমরা বলি হাইপার ডেন্স, হ্যাঁ। এই জিনিসটাই হচ্ছে আমাদের ডেন্সিটি, যে মানে ডেন্সিটিটা বেশি হয়ে গেলে হাইপার ডেন্স, আর ডেন্সিটিটা কম হয়ে গেলে তখন লুসেন্ট বলি আমরা, হ্যাঁ। তাহলে আমাদের হচ্ছে অফ দি এক্স রে ফিল্ম, ফিল্মটা যত বেশি ফিল্মে ডার্ক হওয়ার ক্ষমতা বা ডিগ্রি অফ ব্ল্যাকেনিং, দুইটা ওয়ার্ডই আমরা মনে রাখবো। সিঙ্গেল বেসডে অহরহ আসা, আমাদের বারো মোস্ট প্রবলি এসেছিল ডেন্সিটি মিনস বা ডেন্সিটি কোরেসপন্ড টু, এরকম একটা কোশ্চেন এসেছিল। সেক্ষেত্রে আমাদের ছিল যে ব্ল্যাকেনিং, অ্যাবিলিটি অফ ব্ল্যাকেনিং অফ দি ফিল্ম, তো সেক্ষেত্রে ওটার অ্যান্সার হবে অ্যাবিলিটি অফ ব্ল্যাকেনিং অফ দি ফিল্ম, হ্যাঁ। তো লাইনগুলো একটু ঘুরায় আসে, কিন্তু এই দুটো ওয়ার্ড মনে রাখতে হবে, ডার্কেনিং আর ব্ল্যাকেনিং, তাহলে ডেন্সিটিটা আমরা পারবো। এখন আমাদের ডেনসিটি জিনিসটা কি? এই যে এই ছবিগুলো আমাদের নেওয়া হয়েছে হচ্ছে ইয়ে থেকে, বড় বই, বড় বইয়ের একদম লাস্টের দিকে আছে হচ্ছে আমাদের এই রেডিওগ্রাফিক কোয়ালিটি ফ্যাক্টরের বেশ কিছু জিনিসপাতি একদম লাস্টে আছে, এই ছবিটা নেওয়া হয়েছে আমাদের শুরু, এটা হচ্ছে 254 নাম্বার পেজ থেকে, হ্যাঁ, 254 নাম্বার পেজ থেকে এই টপিকটা শুরু হয়েছে ফজলে করিম স্যারের বড় বইতে। এখন ডেনসিটি জিনিসটা কি? ডিগ্রি অফ ব্ল্যাকেনিং অফ দি ফিল্ম, এই কথাটা আমি আগেও বলেছি। ডেনসিটি ইজ নাথিং বাট কমন লগারিদম অফ হ্যাভিং বেস 10। এই যে দেখেন ডেনসিটিটা, মানে এই যে ডেনসিটিটাকে কিভাবে এক্সপ্রেস করা হয়েছে, যে লগারিদম অফ হচ্ছে I0 বাই হচ্ছে IT। It is the logarithm ratio of light incident on the film to the light transmitted বাই দি ফিল্ম হ্যাভিং বেস 10, মানে লাইটটা যতটুকু পড়েছে আর যতটুকু ট্রান্সমিট হয়েছে সেইটা রেশিওটাই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ডেনসিটি, হ্যাঁ। মানে লাইটটা যতটুকু পড়বে আর যতটুকু পাস হবে ওইটাই হচ্ছে আমাদের, মানে ইট ইজ দি ইনসিডেন্ট রেশিও অফ দি ফিল্ম টু লাইট ট্রান্সমিটেড বাই দি ফিল্ম, হ্যাঁ। এরপর যে লাইনটা মার্ক করা আছে, খালি আমরা ওখানে মার্ক করা আছে, I0 বাই হচ্ছে IT মিনস দি অপাসিটি অফ দি ফিল্ম
or the ability of the film to stop light, মানে এই জিনিসটা হচ্ছে মানে যেই জিনিসটা লাইটটাকে যত স্টপ হচ্ছে আমাদের এটা দিয়ে অ্যাবিলিটিটাকে বোঝাচ্ছে। দেন আমাদের 5 ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডেন্সিটি, আমাদের হচ্ছে মানে বই অনুযায়ী 5টা ফ্যাক্টর, খাতায় আরো কিছু এক্সট্রা ফ্যাক্টর দেওয়া আছে, তবে মেইনলি এই 5টা ফ্যাক্টরই। এটাকে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এভাবে লিখেছি, আপনারাও কাইন্ডলি খাতার পাশে এভাবে আলাদা করে লিখবেন, ডিরেক্টলি প্রপোর্শনেট আর ইনভার্সলি প্রপোর্শনেট। হ্যাঁ, এভাবে লিখে নিলে হবে কি যে আপনাদের মানে জিনিসটা মুখস্থ করতে হবে না। যেমন হচ্ছে ডেন্সিটিটা ডিরেক্টলি প্রপোর্শনেট মানে কি, মানে এই জিনিসগুলো বাড়লে আমাদের হচ্ছে ডেন্সিটি বাড়বে, যেমন হচ্ছে কিলো ভোল্টেজ বাড়লে ডেন্সিটি বাড়বে, মিলি অ্যাম্পিয়ার বাড়লে ডেন্সিটি বাড়বে, ডেন্সিটিটা বাড়বে, ধীরে ধীরে ডেন্সিটিটা বাড়বে। আমরা অনেক সময় দেখি কি পুরো ফিল্মটা কালো হয়ে গিয়েছে, ডিটেলস বোঝা যাচ্ছে না, তখন মানে ম্যাডাম বা আমরা বলি যে মানে পেশেন্টটা বেশিক্ষণ রেখে ফেলেছে পেশেন্টটাকে ভুল করে, এই জিনিসটাই হচ্ছে ডেন্সিটি। হ্যাঁ, মানে ডেন্সিটি যদি নির্দিষ্ট অনুপাতে হয় তাহলে ভালো, কিন্তু অনেক বেশি ডেন্স ইমেজে কিন্তু আবার ডিটেল বোঝা যাবে না। এখন আমাদের হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনেট টু কি, কিলো ভোল্টেজ, মিলি অ্যাম্পিয়ার আর হচ্ছে টাইম। এই যে এখন কিলো ভোল্টেজের ভিতরে একটা ইম্পর্টেন্ট লাইন কি, 15% ইনক্রিজ ইন কিলো ভোল্টেজ অ্যাপ্রক্সিমেটলি ডাবল করে কিলো ভোল্টেজ অনলি 15% বাড়ালে এক্সপোজারটা ডাবল হবে। আর এই যে ডিস্টেন্স, হ্যাঁ, ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনেট এফএফডি। এফএফডি মানে কি, ফিল্ম ফোকাস ডিস্টেন্স, আমরা একটা আগে পড়েছিলাম। একটা মজার জিনিস কি, ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনেট, কিন্তু ডিস্টেন্সের স্কোয়ারের সাথে প্রপোর্শনেট, মানে হচ্ছে যে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনেট টু স্কোয়ার অফ, মানে ফিল্ম ফোকাল ডিস্টেন্সের সাথে আমাদের হচ্ছে যেটা আমাদের মানে ফিল্ম ফোকাল ডিস্টেন্স যদি 2 হয় বা 2 বাড়ে, ডাবল হয়, তাহলে আমাদের হচ্ছে যেটা ডেন্সিটি সেটা হচ্ছে 4 গুণ কমে যাবে। হ্যাঁ, 4 গুণ কমে যাবে, মানে জিনিসটা বোঝার চেষ্টা করেন যে এটার স্কোয়ারের ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে যদি আমাদের ডিস্টেন্সটা দ্বিগুণ বাড়ে তাহলে আমাদের হচ্ছে ডেন্সিটি 4 গুণ কমে যাবে। এরপর আমাদের রেডিওগ্রাফিক অবজেক্ট, হ্যাঁ, এই 5টা ফ্যাক্টরের উপর বই অনুযায়ী হচ্ছে রেডিওগ্রাফিক মানে ইয়েটা আমাদের ডেন্সিটিটা ডিপেন্ড করে। এখন হচ্ছে এইখানে ফ্রম গ্রেটেস্ট টু হচ্ছে লেস ডেন্সিটি, আর মানে যেই জিনিসটার ডেন্সিটি সবচেয়ে বেশি আর যেটার ডেন্সিটি সবচেয়ে কম সেইটাই বোঝানো হয়েছে এখানে। হ্যাঁ, এই যে ডেন্টাল এনামেল সবচেয়ে বেশি সাদা, সবচেয়ে বেশি সাদা কি দেখা যাবে একটা এক্সরেতে সবচেয়ে বেশি সাদা দেখা যাবে হচ্ছে দাঁতের এনামেল। তারপরে বোনস, আপনাদের যদি একটা ছবি দেখাতাম তাহলে খুব ভালো ক্লিয়ার হতো আপনাদের। মানে বোনসটা একদম সাদা দেখা যায়। হ্যাঁ, মানে গ্রেটেস্ট টু লেস ডেন্সিটি, ডেন্সিটি মানে ব্ল্যাকেনিং, কিন্তু আসলে হচ্ছে গ্রেটেস্ট ডেন্সিটি কার, আমাদের হচ্ছে ডেন্টাল এনামেল, তারপর বোনস, এগুলো হচ্ছে গ্রেটেস্ট ডেন্সিটি, মানে এগুলো সবচেয়ে বেশি সাদা। বডির সবচেয়ে বেশি হাইপারডেন্স স্ট্রাকচার হচ্ছে ডেন্টাল এনামেল, তারপর বোনস এগুলো। তারপর টিস্যু অফ মানে এগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি লেখা। হ্যাঁ, টিস্যু অফ ওয়াটার ডেন্সিটি, এগুলো মানে একদম সাদাও দেখা যাবে না, একদম কালো দেখা যাবে না, যেমন হচ্ছে আমাদের মাসেল, গ্ল্যান্ড, সলিড, নন ফ্যাটি অর্গান, এগুলো ফ্যাটি অর্গান গুলো কিন্তু আবার আমাদের হচ্ছে ফ্যাট, তারপর আমাদের হচ্ছে ফ্যাটটা আমাদের সরি ফ্যাটটা হচ্ছে কালো দেখা যাবে। আলট্রাসোনোগ্রামে ফ্যাট সাদা দেখা যায়, কিন্তু এখানে ফ্যাটটা হচ্ছে ব্ল্যাকিশ দেখা যাবে, মানে ব্ল্যাক দেখা যাবে। আর একদম লাস্টে সবচেয়ে কালো কুচকুচা কালো দেখা যাবে হচ্ছে গ্যাস, এটা আমরা জানি, নিউমোপেরিটোনিয়াম আমরা দেখেছি যে ওপরে একটা হচ্ছে ক্রিসেন্ট হাইপারলুসেন্ট শ্যাডো জমা হয়। তারপরে আমাদের হচ্ছে যখন আমাদের হাইড্রোনিউমোথোরাক্স হয় তখন আমরা সুন্দর করে দেখতে পাবো যে পানিটা সাদা দেখা যাচ্ছে, ওপরে আমাদের এয়ারটা অনেক বেশি কালো দেখা যাচ্ছে। এইখান থেকে আমরা মনে রাখতে পারি যে মানে ডেন্সিটি কার সবচেয়ে বেশি যদি আসে তাহলে ডেন্টাল এনামেল, এখান থেকে কিন্তু একটা সিঙ্গেল বেস চলে আসতে পারে যে অর্গান হ্যাভিং হাইস্ট ডেন্সিটি বা লেস ডেন্সিটি বললে তখন কিন্তু গ্যাস হবে। হ্যাঁ, গ্যাস বা এয়ার। এরপরে আমাদের হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডেন্সিটি, এটা হচ্ছে খাতা থেকে নেওয়া, জাস্ট এইখানে মোটামুটি আমাদের পড়া, শুধুমাত্র কিছু পয়েন্ট নতুন অ্যাড হয়েছে, যেমন পেশেন্ট থিকনেসটা ইনভার্সলি প্রপোর্শনেট, আপনারা মানে খাতায় সুন্দর করে ডিরেক্টলি প্রপোর্শনেট লিখে নেবেন এক পাশে, লিখে যেগুলোর সাথে সমানুপাতিক সেগুলো এক পাশে লিখবেন, আর ইনডিরেক্টলি প্রপোর্শনেট বা ইনভার্সলি প্রপোর্শনেট লিখে আপনারা হচ্ছে বাকি যেগুলোর সাথে মানে যেগুলো বাড়লে ডেন্সিটি কমে সেগুলো আপনারা আলাদা করে লিখবেন, যেমন পেশেন্ট থিকনেস। হ্যাঁ, তারপরে হচ্ছে অফ দি ফিল্ম, তারপরে আমাদের হচ্ছে টাইপ অফ দি ফিল্মের ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে ইনক্রিজ ডেন্সিটি, ডাবল ইমালশন ফিল্মের ক্ষেত্রে কিন্তু ডেন্সিটিটা বেশি হবে। আবার হচ্ছে এটা
ডেন্সিটি, মানে মোটমাট হচ্ছে আমাদের হচ্ছে ডাবল ইমার্শন ফিল্মেও ডেন্সিটি ডাবল হবে, আবার আমাদের হচ্ছে ইয়েতে ডাবল স্ক্রিন ফিল্মেও ডেন্সিটি ডাবল হবে। যদিও ডেন্সিটি জিনিসটা আলাদা, কিন্তু আমি তারপরেও বলেছিলাম যে যেহেতু থিকনেসটা বাড়ে তাহলে মনে রাখতে পারি যে আমাদের ডেন্সিটিটাও বাড়ছে। মানে ডাবল ইমার্শন ফিল্মে ডি ইজ ইকুয়াল টু ডি, ডাবল ইমার্শন ফিল্মে ডেন্সিটি বাড়বে, ডাবল স্ক্রিনেও ডেন্সিটি বাড়বে। আর হচ্ছে টাইপ অফ গ্রিড, যদি আমাদের গ্রিড রেশিও কমে যাবে, আর ডেন্সিটি বাড়লে কিন্তু আমাদের হচ্ছে শার্পনেসটা ধীরে ধীরে কমে যায়। হ্যাঁ, তো মানে ডেন্সিটি একটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ভালো, কিন্তু অনেক বেশি কালো বা অনেক বেশি হাইলি পেনিট্রেটেড ফিল্মের ক্ষেত্রে কিন্তু আমাদের শার্পনেসটা কমে যায়। আর গ্রিডটা যেহেতু আমাদের হচ্ছে মানে গ্রিডটা মেইনলি আমাদের ইমপ্রুভমেন্ট ডিভাইস, গ্রিড দিয়ে হচ্ছে আমরা রেডিওগ্রাফিক কোয়ালিটিটাকে ইমপ্রুভ করে, বেশি বেড়ে যায় তাহলে হচ্ছে আমাদের ডেন্সিটি কমে যাবে। এবার আমরা চলে যাই আরেকটা টপিক হচ্ছে ইম্পর্টেন্ট কন্ট্রাস্ট। এই টপিকগুলো সব মানে আজকে যেগুলো আলোচনা করছি প্রথম 2-3টা স্লাইড ছাড়া বাকি যা আছে সবই 5 থেকে ইনফিনিটি স্টার। কন্ট্রাস্ট জিনিসটা কি? দি রেঞ্জ অফ ডেন্সিটি ভ্যারিয়েশন এমং লাইট এন্ড ডার্ক এরিয়াস আর কল্ড রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট। মানে ডেন্সিটি জিনিসটা হচ্ছে ডিগ্রি অফ ব্ল্যাকেনিং আর হচ্ছে লাইট এন্ড ডার্ক এরিয়া গুলোর মধ্যে ডিফারেন্স করার যে ক্ষমতা, বা হচ্ছে ডিফারেন্স অফ ডেন্সিটি বিটুইন অ্যাডজয়নিং এরিয়াস। মানে একটা ফিল্মের দুইটা এরিয়ার মধ্যে ডিফারেন্স, কোনোটা সাদা কোনোটা কালো, এই ডিফারেন্সটাই হচ্ছে আমাদের কন্ট্রাস্ট। হ্যাঁ, আমরা মাঝে মাঝে ড্রেসের সময় বলি না কন্ট্রাস্টটা ভালো হয়নি, মানে লাল ড্রেসের সাথে সবুজ হেজাব পরে আমরা বললাম যে কন্ট্রাস্টটা ভালো হয়নি, মানে দুইটা স্ট্রাকচার একসাথে মানাচ্ছে না, দুইটা আলাদা স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স করাটাই হচ্ছে কন্ট্রাস্ট। The range of density variation among light and dark areas is known as radiographic contrast. এখন একটা জিনিস মনে রাখতে হবে যে লং স্কেল, অনেক সময় মনে হবে লং স্কেল মানে মনে হয় হাই কন্ট্রাস্ট, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, লং স্কেল আর লো কন্ট্রাস্ট। লং স্কেল যদি ইউজ করা হয় কি জিনিস, যেখানে ধরেন 10 রকমের ডেন্সিটি আছে, 10 রকমের ডেন্সিটি আছে লং স্কেলের ক্ষেত্রে, তখন আমাদের হচ্ছে কন্ট্রাস্ট মানে ধীরে ধীরে ডিফারেন্স গুলো কম বোঝা যাবে। হ্যাঁ, আর যদি শর্ট স্কেল অর হাই কন্ট্রাস্ট মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ডেন্সিটি ক্যান বি ডান র্যাপিডলি। মানে আমরা তো জানি যেখানে 5টা জিনিস আছে 5টা জিনিস আলাদা করা বেশি সোজা, আর যেখানে 10টা জিনিস আছে 10টা জিনিস আলাদা করা বেশি টাইম লাগবে, বেশি দেরি হবে। এই জন্য হচ্ছে লং স্কেলটাকে লো কন্ট্রাস্ট বলা হয়, আর শর্ট স্কেল মানে ছোট, ডায়ামিটার ছোট, 5টার মতো করা যাবে, এই জন্য শর্ট স্কেলে আমাদের হচ্ছে হাই কন্ট্রাস্ট হবে। এই জিনিসগুলো আসলে আজকের স্লাইডে যেগুলো, এগুলো আমি ক্লাসে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি, বাকি হবে টপিক গুলো মুখস্থ করার, আসলে মানে বোঝানোর মতো জিনিস কম। এখন আমাদের হচ্ছে কন্ট্রাস্ট জিনিসটা কি, এখানে আরেকবার বললাম কন্ট্রাস্টের দুইটা টাইপ। আপনাদের মনে আছে কিনা, আমি যখন শুরুর দিকে পড়াচ্ছিলাম যে রেডিওগ্রাফিক কোয়ালিটি ডিপেন্ডস অন ফলোইং ফ্যাক্টর, সাবজেক্টের ভেতরেও কন্ট্রাস্ট ছিল, ছিল। সিমিলারলি দেখেন কন্ট্রাস্ট দুই টাইপের, একটা হচ্ছে ফিল্ম কন্ট্রাস্ট। এখন সাবজেক্ট কন্ট্রাস্ট জিনিসটা কি? ইট ইজ দি ডিফারেন্স ইন ইন্টেন্সিটি অফ দি এক্স-রে বিম ট্রান্সমিটেড থ্রু থিন সাবজেক্ট এন্ড থিক সাবজেক্ট অফ দি বডি। মানে কি, মানে হচ্ছে যে মোটা আর চিকন জিনিস, সাবজেক্ট কন্ট্রাস্ট মানে হচ্ছে একটা মোটা জিনিস আর একটা চিকন জিনিস, বা হচ্ছে মানে বডির মোটা পোর্শন আর চিকন পোর্শনের ভেতর দিয়ে এক্স-রেটা পাস করলে যে কন্ট্রাস্টের চেঞ্জ হবে সেই জিনিসটা হচ্ছে সাবজেক্ট কন্ট্রাস্ট, বা দুইটা জিনিসের ভেতর দিয়ে এক্স-রে পাস করলে যে চেঞ্জ হবে সেটাই হচ্ছে মানে সাবজেক্ট কন্ট্রাস্ট। ইট ইজ দি কন্ট্রাস্ট ইন এরিয়াল ইমেজ। হ্যাঁ, মানে বাতাসে যে ইমেজটা তৈরি হয় সেটার ভেতরে যে কন্ট্রাস্ট চেঞ্জটা হয়। এখন হচ্ছে আমরা তো জানি যে প্রথমে ল্যাটেন্ট ইমেজ বা এরিয়াল ইমেজ তৈরি হয়, পরে সেটা হচ্ছে আমাদের ভিজিবল ইমেজ তৈরি হয়। এখন সাবজেক্ট কন্ট্রাস্টটা কার কার উপর ডিপেন্ড করবে? সাবজেক্ট কন্ট্রাস্ট ডিপেন্ডস অন রেডিওগ্রাফিক কোয়ালিটি, রেডিওগ্রাফিক কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। রেডিওগ্রাফিক কোয়ালিটি জিনিসটাকে মেইনলি হচ্ছে কিলোভোল্ট জিনিসটাকে রেডিওগ্রাফিক কোয়ালিটির ভেতরে বেশি করে বর্ণনা করেছে বই। দেন রেডিওগ্রাফিক অবজেক্টের ওপর, এইটার ভেতরে আবার কিছু হেডিং আছে, এটা আমি পরে আলোচনা করব। স্ক্যাটার্ড রেডিয়েশন আর হচ্ছে ফগিং এর উপর ইনফিনিটি স্টার এই স্লাইড গুলো। হ্যাঁ, সাবজেক্ট কন্ট্রাস্ট ডিপেন্ড অন, ফিল্ম কন্ট্রাস্ট ডিপেন্ড অন, এগুলোর ভেতরে যে পয়েন্ট গুলো সেগুলো মিশিয়ে মিশিয়ে দিবে, তখন দেখা যাবে যে আপনাদের ট্রু ফলস এর স্টেমে আসার জন্য পারফেক্ট, এবং কয়েকবার এসেছেও যে ফিল্ম কন্ট্রাস্ট ডিপেন্ডস অন 2-3 বার এসেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের সাবজেক্ট কন্ট্রাস্ট ডিপেন্ডস অন, খুবই 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 ইম্পর্টেন্ট, এই টপিকটা পুরাটাই খাতায় আছে ফজল সেমিস্টারের বড় খাতায়। এখন এইখানে আমাদের যেটা 1, 2, 3 নাম্বার পয়েন্ট সাবজেক্ট কন্ট্রাস্টের, 1, 2, 3 নাম্বার পয়েন্টটা
অবজেক্ট হেডিং এর ভেতরে এই তিনটা পয়েন্ট আসবে, যে থিকনেস অফ ডিফারেন্ট পার্ট অফ দি বডি। এখন হচ্ছে মানে থিকনেস অফ ডিফারেন্ট পার্ট অফ দি বডির কারণে আমাদের হচ্ছে সাবজেক্ট কন্ট্রাস্টটা ভ্যারি করবে, তারপর হচ্ছে ডেনসিটি ডিফারেন্সের উপর ডিপেন্ড করবে এটা, আর অ্যাটমিক নাম্বারের ডিফারেন্সের উপর ডিপেন্ড করবে। এখন কি ফটো ইলেকট্রিক অ্যাটেনিউশনটা, একটা জিনিস কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে অ্যাটমিক মানে কিন্তু সাবজেক্ট কন্ট্রাস্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে। কেন? কারণ হচ্ছে যে আমরা অনেক আগে পড়েছিলাম যে ফটো ইলেকট্রিক ইন্টারাকশনটা ডিরেক্টলি মানে অ্যাটমিক নাম্বারের কিউবের সমানুপাতিক। এই ফ্যাক্টর গুলো মুখস্থ করবেন, বারবার বারবার করে ফ্যাক্টর গুলো বারবার মুখস্থ করতে হবে। আর কোন ফ্যাক্টরটা ডিরেক্টলি প্রপোর্শনেট, কোনটা ইনডিরেক্টলি প্রপোর্শনেট, সেটা আমাদের পড়তে হবে। আর রেডিওগ্রাফিক কোয়ালিটির ভেতরে আমি মেনলি বলেছিলাম যে কিলো ভোল্টেজটা, আর কিলো ভোল্টেজটা খুব কেয়ারফুলি সিলেক্ট করতে হবে। কেন? কারণ টিস্যু মানে সফট টিস্যু আর হচ্ছে বোনস এর ভেতরে যেন ডিফারেন্সিয়েট করা যায় এইসব কারণে। এখন এটার ক্ষেত্রে কি লো কিলো ভোল্টেজ প্রডিউস করে হাই সাবজেক্ট কন্ট্রাস্ট, হ্যাঁ এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। কিলো ভোল্টেজের সাথে কিন্তু কন্ট্রাস্টটা ব্যস্তানুপাতিক, খুব ভালো কন্ট্রাস্ট পাওয়া যাবে লো কিলো ভোল্টেজে। কারণ কারণ কি, যখন আপনি কিলো ভোল্টেজটা কম দিবেন তখন ইমেজটা ধীরে ধীরে তৈরি হবে, যার জন্য হচ্ছে ভ্যারিয়াস পোর্শনের ভেতরে যে চেঞ্জ সেটা আপনি খুব সুন্দর বুঝতে পারবেন। এই জন্য হচ্ছে লো কিলো ভোল্টেজে আমাদের হচ্ছে কন্ট্রাস্টটা বেশি থাকবে। আর যদি আমরা হাই কিলো ভোল্টেজ অ্যাপ্লাই করি মানে হয়, তখন দেখা যাবে কি যে আমাদের লো সাবজেক্ট কন্ট্রাস্ট মানে জিনিসটা ভালো বোঝা যাবে না। ম্যামোগ্রাফিতে কিন্তু আমরা লো কিলো ভোল্টেজ ইউজ করি যেন হচ্ছে পোর্শন গুলো বা বিভিন্ন পার্ট গুলো আরো সুন্দর ক্লিয়ারলি বোঝা যায় এই জন্য। ঠিক আছে, এই পয়েন্ট গুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর আরেকটা কিসের উপর সাবজেক্ট কন্ট্রাস্ট ডিপেন্ড করবে? কন্ট্রাস্ট মিডিয়ার উপর। হ্যাঁ, যেহেতু অ্যাটমিক নাম্বার আছে যে হাই জেড নাম্বার কন্ট্রাস্ট প্রডিউসেস হাই সাবজেক্ট কন্ট্রাস্ট, এখান থেকে কিন্তু যে ব্যারিয়াম আর হচ্ছে আয়োডিনের অ্যাটমিক নাম্বার কত, খুবই 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 ইম্পর্টেন্ট। একবার সিঙ্গেল বেসে এসেছে, হ্যাঁ ব্যারিয়ামের অ্যাটমিক নাম্বার আর আয়োডিনের অ্যাটমিক নাম্বার সিঙ্গেল বেসে একবার এসেছে, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। স্ক্যাটার্ড রেডিয়েশন যদি বাড়ে তাহলে সাবজেক্ট কন্ট্রাস্টটা কম হবে। তাহলে সাবজেক্ট কন্ট্রাস্ট কোন কোন জিনিসের উপর মানে চারটা ব্রড হেডিং এর আন্ডারে 6টা পয়েন্ট, সবার আগে কাজ হবে 6টা পয়েন্ট মুখস্থ করা, তারপর ভেতরে কি কি জিনিস লেখা আছে সেগুলো পড়া। এরপরে আমাদের হচ্ছে ফিল্ম কন্ট্রাস্ট। ফিল্ম কন্ট্রাস্টটা কার কার উপর ডিপেন্ড করবে? হ্যাঁ, ফিল্ম কন্ট্রাস্টটা ডিপেন্ড করবে ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ দি ফিল্ম। এটা আমরা একটু পরেই ডিটেলস যা লেখা আছে এটা সামনে আলোচনা হবে, এজন্য আমি এখানে আর আলোচনা করছি না। তাহলে ফিল্ম কন্ট্রাস্টের ভেতরে কি কি ক্যারেক্টার মনে রাখতে হবে? সাবজেক্ট কন্ট্রাস্ট মানে হচ্ছে যে সেইটা রিলেটেড ফ্যাক্টর, তারপর স্ক্যাটার রেডিয়েশন কন্ট্রাস্ট মিডিয়া সবকিছুই আসবে হচ্ছে সাবজেক্ট ফ্যাক্টরের ভেতরে। আর ফিল্ম কন্ট্রাস্ট মানে হচ্ছে ফিল্ম রিলেটেড মানে ফিল্মের কম্পোজিশন, তারপর হচ্ছে ফিল্মের কার্ভ, ফিল্মের ডেন্সিটি, ফিল্মে যে স্ক্রিন ব্যবহার করছি মানে ফিল্মের গঠনটা চিন্তা করে ফিল্ম রিলেটেড যা কিছু আছে সবকিছু চলে আসবে আমাদের ফিল্ম কন্ট্রাস্টের ভেতরে। এখন এই যে এটা কার কার উপর ডিপেন্ড করে? ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ দি ফিল্ম, তারপর ফিল্ম ডেন্সিটি, টাইপ অফ স্ক্রিন। সিঙ্গেল স্ক্রিনটা বেটার কন্ট্রাস্ট দিবে দেন ডাবল স্ক্রিন। একটা মজার ব্যাপার দেখেন, ডাবল স্ক্রিনে ডেন্সিটি বেশি কিন্তু সিঙ্গেল স্ক্রিনে বেটার কন্ট্রাস্ট পাওয়া যাবে। আবার হচ্ছে ডিরেক্ট অর ইনডিরেক্ট এক্সপোজার, তারপর ফিল্ম প্রসেসিং, স্পিড বাড়লে কন্ট্রাস্ট কমবে, ফগিং বাড়লে কন্ট্রাস্ট কমবে। আবার হচ্ছে যদি আমাদের হয় এভারেজ গ্রেডিয়েন্ট বাড়ে তাহলে আমাদের কন্ট্রাস্ট বাড়বে। এগুলো খুব সুন্দর করে আপনারা পড়ে ফেলবেন। হ্যাঁ, এগুলো আসলে বোঝানোর কিছু নাই, মোটামুটি আপনারা দেখবেন আর যখন বারবার পড়তে থাকবেন তখন জিনিসগুলো ব্রেনে গেঁথে যাবে, এই জন্য বেশি টেনশন করার দরকার নাই। ভিউইং কন্ডিশন অফ রেডিওগ্রাফ বা ইলুমিনেশন, হ্যাঁ ইউনিফর্ম গুড ইলুমিনেশন হলে কিন্তু গুড কন্ট্রাস্ট হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টটা আমাদের খাতায় লেখা নাই, আমরা শারমিনাপুর খাতায় দিয়ে ডেভেলপমেন্ট প্রসেস, একটা ফিল্ম মানে আমাদের ফিল্ম কন্ট্রাস্টটা কিন্তু ডেভেলপমেন্ট প্রসেসের উপরেও ডিপেন্ড করে। শারমিন আপুর খাতায় 7টা পয়েন্ট আছে, আমরা হচ্ছে এটা সহ 8 নাম্বার পয়েন্টে আমরা ডেভেলপমেন্ট প্রসেসটা লিখে নিব খাতায়। এটা কি? এটা হচ্ছে ফিল্ম কন্ট্রাস্টটা ডেভেলপমেন্ট প্রসেসের উপরেও ডিপেন্ড করবে। যেমন কি ডেভেলপারে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে এক্সিলারেটর হিসেবে তাহলে কি হবে? তাহলে হচ্ছে গ্রেটার কন্ট্রাস্ট হবে দেন সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের চেয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ভালো কন্ট্রাস্ট পাওয়া যাবে। আর 8 নাম্বারে হচ্ছে আমাদের টাইপ অফ ফিল্ম। যেমন আমরা আপনাদের মনে আছে কিনা আমরা কয়েকদিন আগে পড়েছিলাম হাই স্পিড ফিল্ম, মিডিয়াম স্পিড ফিল্ম, আবার স্লো স্পিড ফিল্ম। হাই স্পিড ফিল্মের ক্ষেত্রে আমাদের বা স্পিড বাড়লে কন্ট্রাস্টটা কমবে, সাইজ অফ গ্রেন বাড়লে আমাদের কন্ট্রাস্টটা কমবে। গাঁথতে হবে যে
এরপরে আমাদের আরেকটা টপিক হচ্ছে ডিস্টরশন। ডিস্টরশন জিনিসটা কি? ডিস্টরশনটা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন অফ ট্রু সাইজ এন্ড শেপ অফ অ্যান অবজেক্ট। মানে একটা অবজেক্টের যখন সাইজ এন্ড শেপটা ঠিক মতো বোঝা যাবে না, বা হচ্ছে সাইজ এন্ড শেপটা নষ্ট হয়ে যাবে যে জিনিসটার কারণে, সেটাই হচ্ছে ডিস্টরশন। একটা হচ্ছে সাইজ ডিস্টরশন আর শেপ ডিস্টরশন। সাইজ আর শেপ, এখন হচ্ছে সাইজ ডিস্টরশন জিনিসটা আরেক নাম কি ম্যাগনিফিকেশন, এটা আমরা সামনে ডিটেলস আলোচনা করব। আর শেপ ডিস্টরশন জিনিসটা কি? এটা হচ্ছে রেজাল্ট ফ্রম ইমপ্রপার অ্যালাইনমেন্ট অফ সেন্ট্রাল রে অবজেক্ট অ্যান্ড ফিল্ম। মানে হচ্ছে সেন্ট্রাল রে যে অবজেক্টটা আর ফিল্ম, এগুলো যদি আমাদের হচ্ছে ঠিক মতো লাইনে না থাকে, মানে একটা তো আমরা জানি ফিল্ম ফোকাল ডিস্টেন্স একটা থাকে, তারপর একটা হচ্ছে সেন্টারিং পয়েন্ট থাকে, যেমন আমাদের হচ্ছে সাধারণত টেস্ট এক্স এর ক্ষেত্রে থোরাসিক ফোরের লেভেলে ফোকাস করা হয় এক্স রেটাকে, হ্যাঁ, তারপরে ফিল্মটা না হয়। যদি এই লাইনটা ঠিক মতো না থাকে, তাহলে সেটা হচ্ছে শেপ ডিস্টরশন হবে। আচ্ছা, এই লাইন, এটা হচ্ছে এই স্লাইডটা ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক্স অফ এন এক্স-রে ফিল্ম। একটা এক্স-রে ফিল্মের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, বা প্যারামিটারস অফ এন এক্স-রে ফিল্ম। এটার সাথে কার্ভটার ছবিটা দেওয়া এখানে, এটার সাথে কোনো রিলেশন নাই। এক্স-রে ফিল্মের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, 8টা ক্যারেক্টারিস্টিক্স বলতে, এখানে আমরা 8টাই নামগুলো ভালোভাবে মুখস্থ করব। ডেনসিটি অর অপটিক্যাল ডেনসিটি সম্পর্কে ডিটেলস আমরা একটু আগে আলোচনা করেছি। কন্ট্রাস্ট সম্পর্কে ডিটেল আমরা আলোচনা করেছি অলরেডি। আর বাকি যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো আমরা সামনে ধীরে ধীরে আলোচনা করবো। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। যদি বলে সিঙ্গেল বেস্টে চলে আসতে পারে ফলোইং আর ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সরে ফিল্ম, ধরেন এগুলোর সাথে অন্য কিছু একটা দিয়ে দিল, তখন সেগুলো হচ্ছে ফলস হবে। এই পয়েন্টগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন। এখন হচ্ছে আমাদের ফিল্ম স্পিড বা সেন্সিটিভিটি। ফিল্ম স্পিড বা সেন্সিটিভিটিটা হচ্ছে আমাদের ফটোগ্রাফিক মিডিয়াম টু লাইট অর রেডিয়েশন। মানে এটা হচ্ছে সেন্সিটিভিটি অফ এ ফটোগ্রাফিক মিডিয়াম টু লাইট অ্যান্ড রেডিয়েশন। মানে সেন্সিটিভিটি মানে কি, যে একটা হচ্ছে ফটোগ্রাফিক মিডিয়াম লাইট বা রেডিয়েশন, সেটাই হচ্ছে আমাদের ফিল্ম স্পিড। এটা কার কার উপর ডিপেন্ড করে? এটা হচ্ছে মানে ক্রিস্টালের উপর ডিপেন্ড করবে, থিকনেস অফ ইমালশনের উপর ডিপেন্ড করবে, তারপর কোনো ডাই আছে নাকি সেটার উপর ডিপেন্ড করবে। এখন হচ্ছে ফিল্মটাকে সাধারণত ফাস্ট স্পিড ফিল্ম বলা হয় ইফ দি ফিল্ম রিকোয়ার্স লিটিল রেডিয়েশন টু প্রডিউস ইমেজ। আর স্লো বলা হয় যদি হচ্ছে আমাদের মোর রেডিয়েশন নিডেড হয়। মানে এটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে সাধারণত বলছে না। যদি অল্প রেডিয়েশনে দ্রুত ইমেজটা তৈরি হয়ে যায়, মানে যদি সেন্সিটিভ বলা হচ্ছে ফাস্ট স্পিড ফিল্ম। আর যদি হচ্ছে মানে দেখা যায় যে যদি আমাদের অনেক বেশি রেডিয়েশন দরকার হয় ইমেজটা তৈরি করতে, তখন সেটাকে স্লো স্পিড ফিল্ম বলবে। হ্যাঁ, এই যে এই পয়েন্টটা হচ্ছে এটা, যে আমাদের স্পিড রিলেটেড কথাই এই জিনিসটা হচ্ছে কি, স্পিড আর সেন্সিটিভিটি জিনিসটা হচ্ছে ইট ইজ দি এক্সপোজার রিকোয়ার্ড টু প্রডিউস এ ডেন্সিটি অফ দি ফিল্ম। মানে যে ফিল্মের প্রপার ডেন্সিটি তৈরি করার জন্য যে পরিমাণ এক্সপোজার দরকার হবে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের স্পিড আর সেন্সিটিভিটি অফ দি ফিল্ম। আর হচ্ছে সেন্সিটিভিটিটা কি, দি রিলেটিভ অ্যাবিলিটি অফ এন ইমালশন টু রেসপন্স টু রেডিয়েশন সাচ এজ লাইট অর হচ্ছে এক্স রে। মানে হচ্ছে এটা হচ্ছে একটা লাইট বা এক্স রে এর ওপর, লাইট বা এক্স রে পড়লে একটা হচ্ছে ইমালশনের যে রেসপন্স করার ক্ষমতা, সেটাই হচ্ছে এটা সেন্সিটিভিটি অর স্পিড। এখন এটা দুইটা টাইপস, একটু আগে আমরা আলোচনা করলাম স্লো অর লো স্পিড। মানে স্লো অর লো স্পিডটা কি, যেখানে হচ্ছে হাই এক্সপোজারের দরকার হচ্ছে, মানে হচ্ছে যেখানে হাই এক্সপোজারের দরকার হচ্ছে টু প্রডিউস অ্যাডিকুয়েট ডেন্সিটি। আর যেটা হাই স্পিড সেখানে কি, যেখানে হচ্ছে আমাদের ফাস্ট স্পিড, মানে টাইমের ওপর এটা ডিপেন্ড করছে না, যেখানে আমাদের হাই স্পিড মানে হচ্ছে আমাদের অল্প এক্সপোজারের দরকার হচ্ছে টু প্রডিউস অ্যাডিকুয়েট রেডিওগ্রাফিক ইমেজ। এই স্লাইডটা স্লো স্পিড কি আর হাই স্পিডের মধ্যে ডিফারেন্স ইনফিনিটি স্টার টপিক। হ্যাঁ, খুবই 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 ইম্পর্টেন্ট। এই এই আজকের টপিকে আসতে পারে পুরো টপিক গুলোই হচ্ছে ইনফিনিটি স্টার, বিশেষ করে শারমিন আপুর 2 খাতায় যা আছে সবগুলো ইনফিনিটি স্টার। এখন হচ্ছে আমাদের স্লো স্পিড ফিল্ম আর হাই স্পিড ফিল্মের মধ্যে ডিফারেন্সটা কি কাকে বলে আমি বলে high if a high exposure produces radiograph of adequate quality। সেই তার মানে কি, তার মানে হচ্ছে যেহেতু হাই স্লোলি রেসপন্স করছে, এই জন্য হচ্ছে এইটাকে বলা হচ্ছে স্লো স্পিড। এখন স্লো মানে কিন্তু লো রেসপন্স না, হাই এক্সপোজার। হ্যাঁ, হাই এক্সপোজারটাই হচ্ছে স্লো স্পিড। তার মানে কি, ডেফিনেশন থেকে বোঝা যাচ্ছে এখানে এক্সপোজারটা বেশি হবে, এক্সপোজারটা বেশি কম হবে। হ্যাঁ, রেডিওগ্রাফিক ডিটেলটা হচ্ছে অনেক অনেকক্ষণ ধরে এক্সপোজ করা হচ্ছে রেডিওগ্রাফিক
আর থিকনেস অফ ইমালশনটাও এক্ষেত্রে হচ্ছে কম লাগবে। এইখানে কি ম্যামোগ্রাফি, ডেন্টাল ফিল্ম, আচ্ছা আমরা ওই যে গতবার যে টপিকটা পড়েছিলাম ওই যে এক্সরে ফিল্মের ভেতরে, ফিল্মের টাইপস এর ভেতরে একটা কিন্তু ম্যামোগ্রাফিক ফিল্ম পড়েছিলাম। ওখানে কিন্তু এই পয়েন্টগুলো সবই ছিল। ম্যামোগ্রাফিক ফিল্মের কি কি ক্রাইটেরিয়া হবে, এক্সপোজারটা বেশি লাগবে, তারপরে হচ্ছে থিকনেস অফ ইমালশন কম হবে, সিঙ্গেল ইমালশন থিকনেস ছিল, ওই পয়েন্টগুলোর সাথে মিলাই এখানে আমরা ফিল্ম লিখে রাখবো। ওই টপিকটার সাথে একটু মিলাই পড়ে ফেলবো, তাহলে এই পয়েন্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে হাই স্পিড ফিল্মের ক্ষেত্রে বাইশ ভার্সা, এগুলো বারবার বারবার পড়ে মনে রাখতে হবে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, হচ্ছে রেডিওলজির ক্যারেক্টারিস্টিক কার্ভ। ক্যারেক্টারিস্টিক কার্ভ জিনিসটা কি, বা হচ্ছে আরেকটা নাম কি, এখানে ক্যারেক্টারিস্টিক কার্ভে কয়েকটা নাম আছে, সেগুলো ইম্পর্টেন্ট এখান থেকে। ক্যারেক্টারিস্টিক কার্ভের আরেকটা নাম হচ্ছে সেন্সিটোমেট্রিক কার্ভ। এখন এইটা কি, এখানে হচ্ছে এটা রিপ্রেজেন্ট করে কি ফিল্মের রেসপন্স টু লাইট, মানে একটা ফিল্ম লাইটে কতটুকু রেসপন্স করবে, এই জিনিসটাকে হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ রিপ্রেজেন্ট করবে। এই কার্ভটার কার্ভ বা এইচডি কার্ভ। এখন এইচডি কার্ভ নাম কেন দেওয়া হয়েছে, এটা কারণ এটা হচ্ছে আবিষ্কারক ছিলেন হচ্ছে হার্টার অ্যান্ড ড্রেফিল্ড। হার্টার অ্যান্ড ড্রেফিল্ড দুইজন হচ্ছে এটা আবিষ্কার করেছেন, দেখে এটার নাম দেওয়া হয়েছে এইচডি কার্ভ। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই কার্ভটা আসলে কি জিনিস, এখানে এক্সপোজার আর ডেন্সিটিটাকে আমাদের হচ্ছে দুইটা এক্সিসে প্লট করা হয়, করে এই কার্ভ হয়। এই যে এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমরা খুব সুন্দর করে একবার দেখে নিই। মেনলি ছবিগুলো দেখেই ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমরা পড়ে ফেলবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, এই যে দেখেন ভালোভাবে দেখলে, এই যে আমাদের যেটা হচ্ছে হরাইজন্টাল এক্সিস বা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস বরাবর আমাদের যে লগ অফ এক্সপোজার মানে এক্সপোজারটাকে প্রকাশ করা হয়েছে আমাদের হচ্ছে যেটা ট্রান্সভার্স লাইন সেটা বরাবর, আর যেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন বা হচ্ছে আমাদের মানে ভার্টিক্যাল লাইন বরাবর আমাদের এক্সপ্রেস করা হয়েছে অপটিক্যাল ডেন্সিটিটাকে। তাহলে কি, আর হচ্ছে এক্সপোজারটার কিন্তু আবার লগারিদম প্রকাশ করা হয়েছে। তাহলে ক্যারেক্টারিস্টিক কার্ভে কোন দুটা জিনিসের লগারিদম, মানে কোন দুটা জিনিসের মধ্যে রিলেশন বোঝানো হয়, ডেনসিটি আর হচ্ছে এক্সপোজারের মধ্যে। এখন এক্সপোজারের কি ইউজ করা হবে, এক্সপোজারের লগারিদম। এই যে দেখেন এক্সপোজারের লগারিদম ইউজ করে এক্ষেত্রে, এটার একটা কারণ হচ্ছে যে লগারিদমে অল্প একটু ডিফারেন্সও বেশি ধরা পড়ে করা হয় এক্ষেত্রে। হ্যাঁ, এই যে বিকজ লগারিদম স্কেল অ্যালাউ এ ওয়াইড রেঞ্জ অফ এক্সপোজার টু বি এক্সপ্রেসড ইন হচ্ছে কম্প্যাক্ট রেডিওগ্রাফ, মানে হচ্ছে একটা মানে ওয়াইড রেঞ্জের এক্সপোজারটাকে এক্সপ্রেস করার জন্য এটা হেল্প করে লগারিদম। এই জন্য আমাদের হচ্ছে এই মানে এখানে লগারিদম ইউজ করা হয়। আর এইটা লগারিদম ইউজ করার কারণে কি হবে, যে কার্ভের এক্সপ্রেশনটা ইজি হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে যদি আমরা বলি যে এখন আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভের মানে কার কার মধ্যে রিলেশন বোঝানো হয়, তাহলে অপটিক্যাল ডেন্সিটি আর হচ্ছে এক্সপোজার টাইম, এক্সপোজারের ভেতরে রিলেশন, এক্সপোজারের লগ ইউজ করা হবে, আর হচ্ছে আমাদের অপটিক্যাল ডেন্সিটি করা হবে ভার্টিক্যাল এক্সিস বরাবর, আর আমাদের যেটা হচ্ছে লগ এক্সপোজার সেটাকে আমরা এক্সপ্রেস করব হচ্ছে ট্রান্সভার্স এক্সিস বরাবর। ওকে, এই যে টিপিক্যাল প্লটিং ডেন্সিটি প্রডিউসড এগেইনস্ট লগ অফ এক্সপোজার, এটা আমি আগে ছবি দেখেই বোঝালাম মানে বলেছি। হ্যাঁ, এখন এই যে as the slope of curve decreases the ability of the film to record the contrast between মানে different exposures also decreases। তার মানে হচ্ছে কার্ভটা যখন হচ্ছে স্লপিং থাকবে তখন হচ্ছে এটা সবচেয়ে বেশি কন্ট্রাস্টের চেঞ্জটাকে রেকর্ড করবে, আর যখন যাবে বা ফ্ল্যাট কমে যাবে। এটা আমাদের কার্ভের আরেকটা ছবি, আমরা একটু মানে বিভিন্ন রকমের কালার দিয়ে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। ছবিটা দিয়ে মোটামুটি বুঝবো আমরা। হ্যাঁ, যে শুরুতে আমাদের হচ্ছে এই যে 1 নাম্বার যে স্পেসটা, আমাদের এই যে ওয়ানের যে স্পেসটা সেটা হচ্ছে আমাদের মিনিমাম ডেন্সিটি। হ্যাঁ, মিনিমাম ডেন্সিটি বা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে আমাদের আন্ডার এক্সপোজ বা ইনহেরেন্ট এরিয়া। একটা মজার জিনিস দেখেন, কার্ভটা কিন্তু একদম 0 থেকে শুরু হয়নি, ইউজুয়ালি 0.2 এর পর থেকে হচ্ছে ডেন্সিটি কার্ভটা শুরু হবে। কেন, কারণ হচ্ছে আমাদের যে ফিল্মটা আমরা নিব, ফিল্মের নিজেরই ডেন্সিটি থাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, যেটা
0.2 ফিল্মগুলো কিন্তু 0.02 ডেন্সিটি থেকে শুরু হয়েছে, একদম কিন্তু নিচ থেকে শুরু করেনি, এটা কিন্তু একটু উঁচু থেকে, মানে 0.2 থেকে শুরু হয়েছে। কেন, মানে আমাদের মানে কার্ভটা একদম 0 থেকে শুরু না করে 0.2 লেভেল থেকে শুরু করা হয়, কারণ হচ্ছে আমাদের যে ফিল্মের নিজের একটা ইনহেরেন্ট ডেন্সিটি থাকে, সেটা হচ্ছে 0.2। এই জন্য ফিল্মটা একদম নিচে না লাগায় বা 0 থেকে শুরু না করে 0.2 থেকে, ডেন্সিটির 0.2 থেকে শুরু করা হয়েছে। এই যে এখানে আমরা লিখে রাখবো 0.2, এই যে 0.2 থেকে আমাদের ফিল্মটা শুরু করা হয়েছে। এই 0.2টা হচ্ছে আমাদের ফিল্মের ইনহেরেন্ট ডেন্সিটি, আর এক্সপোজারের কারণে এখন হচ্ছে একটা কার্ভের তিনটা পার্ট থাকে, হ্যাঁ, যে কোনো একটা আমাদের মানে মানে আমাদের হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক কার্ভের তিনটা পার্ট। প্রথমে আমাদের হচ্ছে টো অফ দি কার্ভ জিনিসটা কি, টো অফ দি কার্ভটা হচ্ছে সেই রিজিয়ন যেখানে আমাদের হচ্ছে রিলেটিভলি কম এক্সপোজার থাকে। দেখা যাবে যে এক্সপোজারের তুলনায় ডেন্সিটি চেঞ্জ মানে হয় না বললেই চলে, সেই জায়গাটা হচ্ছে আমাদের, এই যে এই ছবিটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। এটা আমাদের একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ, এই যে এখানে আমরা ভালোভাবে দেখি, এই যে দেখেন শুরুতে একটা বেসটা হচ্ছে 0.2, এরপরে আমাদের টো রিজিয়ন, এই জায়গাটাকে বলা হচ্ছে টো রিজিয়ন। একটা জিনিস দেখেছেন যে আমাদের এক্সপোজারটা অনেক বেশি চেঞ্জ হয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের এক্সপোজারটা কত চেঞ্জ হয়েছে, এক্সপোজারটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়েছে, হ্যাঁ, সেই অনুযায়ী আমাদের হচ্ছে যে ডেন্সিটিটা কিন্তু অনলি 1 পর্যন্ত, মানে খুবই কম চেঞ্জ হয়েছে ডেন্সিটিতে। এই রিজিয়নটা হচ্ছে টো রিজিয়ন। তাহলে ইন দিস রিজিয়ন ডেন্সিটি ইনক্রিজেস slightly with exposure, a little change in density despite of relatively large change in হচ্ছে এক্সপোজারের অনেক চেঞ্জ হবে, সেই অনুযায়ী ডেন্সিটি তেমন চেঞ্জই হবে না, এই জায়গাটাকেই বলা হয় টো। এই টোটার আরেকটা নাম হচ্ছে এটা আন্ডার এক্সপোজড এরিয়া অফ হচ্ছে এরিয়া অফ আন্ডার এক্সপোজড, এটা হচ্ছে আন্ডার। আমাদের এই স্লাইডে আমরা মেইনলি আলোচনা করছি টোটা নিয়ে, এই পোর্শনটা যেখানে কি হচ্ছে যে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে কি আমাদের ইয়েটা 3 পর্যন্ত চলে যাচ্ছে, আমাদের মানে এরিয়াতে আমাদের এক্সপোজারটা লগ 3 পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের ডেন্সিটি চেঞ্জটা হচ্ছে খুবই কম। এই জায়গাটা হচ্ছে এরিয়া অফ আন্ডার এক্সপোজ, যেখানে আমাদের এক্সপোজারের পরিমাণটা বাড়ানো হলেও অ্যাডিকুয়েট না হওয়ার কারণে আমাদের ইয়েটা কম হবে, হ্যাঁ, আমাদের হচ্ছে মানে ডেন্সিটিটা খুবই কম কমবে, যার জন্য হচ্ছে এরিয়াটা কিছুটা ফ্ল্যাটেন থাকবে বা অল্প একটু রাইজ হবে। এরপর আমাদের যে কোনো কার্ভের সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে আমাদের স্ট্রেট পোর্শন, হ্যাঁ, স্ট্রেট লাইন। এই যে দেখেন সুন্দর করে এখানে বোঝানো হয়েছে, এই জায়গাটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, এই যে এই পোর্শনটা আমাদের স্ট্রেট লাইন। এখানে দেখেন যে আপনার সামান্য একটু অল্প একটু কন্ট্রাস্ট চেঞ্জ কত কম, এক্সপোজার কত কম এসে অল্প একটু এক্সপোজারে অনেক বেশি, এই যে হয়ে গেছে, অল্প একটু এক্সপোজারে অনেক বেশি কন্ট্রাস্টে চেঞ্জ হয়ে গেছে। পুরো পোর্শনটাই হচ্ছে আমাদের পোর্শন, আমাদের যে লিনিয়ার রিজিয়ন বা হচ্ছে আমাদের রিজিয়ন, মানে এই জায়গাটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। আমাদের হচ্ছে মানে সামান্য একটু মানে এক্সপোজার চেঞ্জে ডেন্সিটিটা মানে লিনিয়ার প্রপোর্শনেটে বা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, এই জায়গাটাই হচ্ছে আমাদের কারেক্ট এক্সপোজার রিজিয়ন। এই জায়গার আরেক এক্সপোজার রিজিয়ন, হ্যাঁ, যদি আমি বলি কারেক্ট এক্সপোজার রিজিয়ন কোনটা, এই জায়গাটা, মানে এই যে আমাদের যেটা স্ট্রেট লাইন যেখানে সামান্য একটু এক্সপোজার চেঞ্জে অনেক বেশি ডেন্সিটি চেঞ্জ হচ্ছে বা সমানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে, সেই জায়গাটাই হচ্ছে আমাদের মানে কারেক্ট এক্সপোজার রিজিয়ন। আর এই জায়গাটাতেই মূলত হচ্ছে আমাদের ইমেজ কন্ট্রাস্টটা ভ্যারি, এই জায়গাটায় আমাদের হচ্ছে অ্যাডিকুয়েট এক্সপোজার হবে, এখানেই মেনলি আমাদের ফিল্মের ডেন্সিটিটা কন্ট্রোল। শোল্ডার রিজিয়নটা কি, শোল্ডার রিজিয়নটা হচ্ছে একদম ওপরে, এই যে এই জায়গাটা হচ্ছে শোল্ডার রিজিয়ন। ধীরে ধীরে যখন ডেন্সিটিটা অ্যাডিকুয়েট হয়ে যাবে তখন হচ্ছে ফাইনালি কার্ভটা ফ্ল্যাটেন হয়ে যাবে। কেন, কারণ হচ্ছে মানে এক্সপোজারটা স্যাচুরেটেড হয়ে যাবে, তখন দেখা যাবে কি যে এক্সপোজার বাড়লেও কোনো প্রকার মানে জিনিসটা ওভার স্যাচুরেটেড হয়ে যাবে, ওভার এক্সপোজড, হ্যাঁ, এটা হচ্ছে ওভার হয়ে গিয়েছে, স্যাচুরেটেড হয়ে গিয়েছে, যার জন্য এক্সপোজার বাড়লেও ডেন্সিটিটা আর বাড়বে না। এই জায়গাটাই হচ্ছে আমাদের শোল্ডার রিজিয়ন। তাহলে আমরা কি পড়লাম যে টো মানে পায়ের আঙ্গুল, আন্ডার এক্সপোজড হচ্ছে পা, আর মানে শোল্ডার মানে কাঁধ অনেক উঁচুতে যে
এসেছে সেখানে হচ্ছে ওভার এক্সপোজ, আর মাঝখানে যে বডি পোর্শনটা বা যে স্ট্রেট পোর্শনটা সেটা হচ্ছে আমাদের কারেক্ট এক্সপোজার এরিয়া, ওইটার নাম হচ্ছে স্ট্রেট লাইন। এই জিনিসটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ইনভেরিয়াবলি পরীক্ষায় আসে বা দিয়ে দিবে শোল্ডার রিজিয়ন রিপ্রেজেন্টস, তখন কিন্তু ফলস হবে। স্ট্রেট লাইনটা রিপ্রেজেন্ট করবে আপনার কারেক্ট এক্সপোজার। এই জিনিসগুলো বারবার বারবার বুঝে পড়লে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখন হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের ভ্যালুস ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে আমরা কি কি ভ্যালু পাবো। একটা পাবো হচ্ছে আমরা ফিল্ম স্পিড বা এক্সপোজার ইন্ডেক্স, হ্যাঁ মানে ফিল্মের স্পিডটা পাবো। তারপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে আমরা কন্ট্রাস্টটা পাবো। এখন কন্ট্রাস্টটা পাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, গামা আর এভারেজ গ্রেডিয়েন্ট। তার মানে এই দুটা জিনিসও আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে পাবো আর হচ্ছে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ডেন্সিটিটা পাবো। আর ল্যাসিটিউড জিনিস, ও সরি ল্যাসিটিউড না ল্যাটিটিউড হবে, হ্যাঁ LATTITUD হবে ল্যাটিটিউড জিনিস, বানানটা আমি ভুল লিখেছি। ল্যাটিটিউড জিনিসটাও আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে পাবো। তাহলে ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে আমরা পাচ্ছি স্পিড রিলেটেড ইনফরমেশন, কন্ট্রাস্ট রিলেটেড ইনফরমেশন, গামা এভারেজ গ্রেডিয়েন্ট রিলেটেড ইনফরমেশন, ডেন্সিটি রিলেটেড ইনফরমেশন আর ল্যাটিটিউড রিলেটেড ইনফরমেশন। এখান থেকে একটা সিঙ্গেল বেসড এসেছিল গতকাল, মানে গতবার, যে মানে হুইচ ইনফরমেশন উই ডু নট গেট ফ্রম ক্যারেক্টারিস্টিক মানে কার্ভ। এই কয়টা ইনফরমেশন ছাড়া বাইরে যেগুলো থাকবে সেগুলো ফলস হবে। হ্যাঁ, এখন আমাদের এটা জাস্ট বইয়ের ছবিটায় নেওয়া, যে ক্যারেক্টারিস্টিক কার্ভ জিনিসটা কি বইটাই লিখেছি, রিপ্রেজেন্ট রিলেশনশিপ বিটুইন ডেন্সিটি আর এক্সপোজারের ভেতরে যে রিলেশন সেটাকে এটা এক্সপোজ করবে। দেন এরপরে আমাদের কি আছে, ইফ এ সিরিজ অফ এক্সপোজার ইজ গিভেন টু এ ফিল্ম ডেভেলপিং দি ফিল্ম অ্যান্ড প্লটিং রেজাল্টিং ডেন্সিটি নোন অ্যাজ ডিরাইভ ফ্রম ক্যারেক্টারিস্টিক কার্ভ। তারপরে হচ্ছে আমাদের কোন মানে অ্যাক্সিস বরাবর কি মানে ইয়ে করা হয়। আর এই যে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, যে আমাদের হচ্ছে অ্যানালাইসিস অফ ক্যারেক্টারিস্টিক কার্ভ, যেই লাইনটা মার্ক করা আছে সাধারণত এক্স রে থেকে ফলোইং ইনফরমেশন গুলো দিবে, কন্ট্রাস্ট সম্পর্কে, স্পিড সম্পর্কে, ল্যাসিটিউড অফ এ ফিল্ম সম্পর্কে। আর আমরা আরেকটা জিনিস পড়লাম যে কন্ট্রাস্টের ভেতরে গামা আর এভারেজ গ্রেডিয়েন্ট সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে, আর কিন্তু ডেন্সিটি সম্পর্কে এটা একটা আইডিয়া দিবে। হ্যাঁ, আর হচ্ছে এই যে কার্ভের তিনটা পার্ট, ইনফিনিটি স্টার কোন পার্ট কি রিপ্রেজেন্ট করে এটা আমি আগে আপনাদের বুঝিয়ে দিয়েছি। এরপরে আমাদের দেখেছি এটা হচ্ছে ল্যাটিটিউড হবে, হবে, হ্যাঁ LATTITUD ল্যাটিটিউড হবে। প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে আসলে। ল্যাটিটিউড জিনিসটা হচ্ছে কি দি এক্সপোজার, এটা হচ্ছে দি এক্সপোজার রেঞ্জ ওভার হুইচ acceptable অপটিক্যাল ডেন্সিটি আর প্রডিউসড ইন ইজ নোন অ্যাজ ল্যাটিটিউড অফ এ ফিল্ম। এটা হচ্ছে গামার সাথে ব্যস্তানুপাতিক আর হচ্ছে কন্ট্রাস্টের সাথে ব্যস্তানুপাতিক। এখন ল্যাটিটিউড জিনিসটা কি, এটা হচ্ছে ভেতরে যে এক্সপোজার রেঞ্জের ভেতরে একটা একসেপ্টেবল অপটিক্যাল ডেন্সিটি, মানে অপটিক্যাল ডেন্সিটিটা ভালোভাবে ভিজিবল হবে বা দেখা যাবে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের ল্যাটিটিউড। মানে হচ্ছে যে মানে যেই রেঞ্জের ওপর, যেই রেঞ্জ অফ এক্সপোজারের ডেন্সিটি পাওয়া যাবে। এই যে এখানে একটা জিনিস, এই ছবিটা আমরা একটু ক্লিয়ারলি দেখি। এই যে ল্যাটিটিউড জিনিসটা দেখেন, এই যে যে এক্সপোজারটার ওপর, এই যে দেখেন এখানে ছবিতে ভালোভাবে ক্লিয়ার কাট বলানো হয়েছে। এই যে এই যে ল্যাটিটিউড, এই যে এক্সপোজারের যে রেঞ্জের ভেতরে একটা হচ্ছে ভিজিবল, মানে এই জায়গাটা দেখেন, এইটাই তো আমাদের হচ্ছে মানে স্ট্রেট পোর্শন, যেটা মানে একটা ভিজিবল অপটিক্যাল ডেন্সিটি, সুন্দর একটা অপটিক্যাল ডেন্সিটি পাওয়া যাবে, ভালোভাবে ভিজিবল হবে সেই জায়গায়, মানে সেই এক্সপোজারের রেঞ্জটাই হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটিটিউডটা কি একটা রেঞ্জ, মানে একটা এক্সপোজারের একটা রেঞ্জ, এই যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত এক্সপোজারের রেঞ্জটা হচ্ছে ল্যাটিটিউড। এই জিনিসগুলো কিন্তু অলমোস্ট এক্সপোজার জিনিসটাও কিছুটা করতে হবে, এটা একটা রেঞ্জ। এই যে এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, খুবই 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 ইম্পর্টেন্ট, আমি যে হচ্ছে লো কিলো অ্যাপ্লাই করি, এখানে ম্যামোগ্রাফি দিয়ে মনে রাখতে পারেন, তখন হচ্ছে হাই কন্ট্রাস্ট হবে আর বাকি সব জিনিস কম হবে। আমি পাশে লিখে রেখেছি কন্ট্রাস্টটা হাই হবে, বাকি সব কম হবে। লো কিলো ভোল্টেজ যেহেতু আমরা জানি যে কিলো ভোল্টেজ লো হলে মিলি অ্যাম্পিয়ারও সাধারণত লো হয়। লো কিলো ভোল্টেজ লো মিলি অ্যাম্পিয়ার আর স্মল ল্যাটিটিউড, আর ল্যাটিটিউডের সাথে যেহেতু কন্ট্রাস্টটা ব্যস্তানুপাতিক এই জন্য কন্ট্রাস্টটা হাই হবে। আর যেহেতু আমাদের হাই কন্ট্রাস্টের ডেন্সিটিটা বেড়ে যায়, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইন্টারাকশন ব্যবহার করা হয়। আমরা কিন্তু একটা
খুবই লো কিলো ভোল্টেজ ইউজ করি যেন ফটো ইলেকট্রিক ইন্টারাকশনটা ভালো হয়। আর হাই কিলো ভোল্টেজ অপোজিট, এগুলো বারবার বারবার পড়বেন। আগের আইটেম গুলো বা ডেমোগ্রাফিটা পড়বেন, তখন দেখা যাবে যে হাই কিলো ভোল্টেজ লো কিলো ভোল্টেজের যে চেঞ্জ, সেগুলো আপনাদের ব্রেনে ক্লিয়ারলি গেঁথে যাবে। হ্যাঁ, এগুলো নিয়ে এখন বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই, বারবার বুঝে বুঝে পড়বেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমাদের ইমালশন অ্যাবজর্পশন, জাস্ট রিডিং, খুবই একটা আনইম্পর্টেন্ট টপিক। এটা কি? এটা হচ্ছে ইট ইজ দি অ্যাবিলিটি অফ দি ফিল্ম গ্রেন টু অ্যাবজর্ব লাইট, মানে হচ্ছে ফিল্ম গ্রেনের লাইট অ্যাবজর্ব করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে আমাদের ইমালশন অ্যাবজর্পশন। জাস্ট একটু জেনে রাখবেন। আর এই জিনিসটা হচ্ছে ইনফিনিটি স্টার, defined as maximum slope, steepest portion of the characteristic curve, মানে ক্যারেক্টারিস্টিক কার্ভের যে স্ট্রেট লাইন, সেইটাই হচ্ছে আমাদের গামা। আর আমরা একটু আগে পড়েছিলাম ল্যাটিটিউড জিনিসটা কি, ল্যাটিটিউডটা হচ্ছে এক্সপোজার। একটা মজার জিনিস কি আপনারা খেয়াল করেছিলেন ক্যারেক্টারিস্টিক কার্ভের সময়, যে আমাদের এক্সপোজার খুবই কম বাড়ছিল, সেই অনুযায়ী স্ট্রেট লাইনটা অনেক বড় ছিল। মানে স্ট্রেট লাইনের ক্ষেত্রে মানে ডেন্সিটিটা অনেক বেড়ে গিয়েছিল, গামা আর ল্যাটিটিউডটা ব্যস্তানুপাতিক। হ্যাঁ, মানে এটা হচ্ছে মেইনলি কি, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভের যে স্ট্রেট পোর্শন, এইটার একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ট্যান থিটা দিয়ে পিএস ইকুয়াল টু ডেনসিটি ডিফারেন্স বাই এক্সপোজার ডিফারেন্স। ইয়েটা দেখবেন, এই মানে অঙ্ক ম্যাথটা একটু দেখবেন, ইকুয়েশনটা একটু দেখবেন। মনে রাখবেন গামা ইকুয়াল টু ট্যান থিটা। আর এই গামা রিজিয়নে কি হবে, লিটিল চেঞ্জ ইন এক্সপোজার গিভ হাই কন্ট্রাস্ট, লিটিল চেঞ্জ এক্সপোজারে কন্ট্রাস্ট তৈরি হবে। এই যে দেখেন এখানে গামা জিনিসটাকে দেখানো হয়েছে, এই যে ট্যান থিটা, এই যে আমাদের যেটা স্ট্রেট পোর্শন, হ্যাঁ স্ট্রেট পোর্শনটার ভেতরে যে স্লোপটা, সেটা যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের গামা। গামাটা কিছুই না, এটা হচ্ছে আমাদের কার্ভের স্ট্রেট পোর্শন, মানে আমাদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভের আমাদের গামা। এরপরে আমাদের এভারেজ গ্রেডিয়েন্ট। এভারেজ গ্রেডিয়েন্ট আর গামা জিনিসটার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই, খুব সামান্য কিছু ডিফারেন্স। এভারেজ গামাতে হচ্ছে যে স্ট্রিপ পোর্শন, মানে ক্যারেক্টারিস্টিক হচ্ছে গামা। আর আমাদের হচ্ছে এভারেজ গ্রেডিয়েন্টটা কি, যে হচ্ছে আমাদের দি স্লোপ গ্রেডিয়েন্ট অফ স্ট্রেট লাইন জয়নিং টু পয়েন্ট, মানে পয়েন্টস, দুইটা স্পেসিফিক পয়েন্ট, দুইটা পয়েন্ট সিলেক্ট করব আমরা, করে ওই দুইটা পয়েন্টকে জয়েন করে আমরা যেটা পাবো, সেটা হচ্ছে আমাদের এভারেজ গ্রেডিয়েন্ট, দি স্লোপ গ্রেডিয়েন্ট অফ এ স্ট্রেট লাইন জয়নিং দি পয়েন্ট অফ স্পেসিফিক ডেন্সিটি অফ এ ক্যারেক্টারিস্টিক জয়েন করে একটা লাইন পাবো, তারপরে এই লাইনটার যে স্লোপ গ্রেডিয়েন্ট পাবো, সেটাই হচ্ছে আমাদের এভারেজ গ্রেডিয়েন্ট। এইটা আর হচ্ছে গামাটা অলমোস্ট সেম, ম্যাথটাও কিছুটা একই রকম। এইখানে একটু দেখেন যে গামা ছিল আমাদের হচ্ছে গামা, আর এখানে এভারেজ গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা আগে একটা হচ্ছে লাইন টেনে নিয়েছি, আমরা টানলাম, এই যে এখানে একটা স্ট্রেট লাইন টেনে, তারপরে আমরা এই যে স্লোপিং তৈরি করছি, দুইটা পয়েন্ট নিচ্ছি, নিয়ে দুইটা পয়েন্টের কম্পেয়ার করে যেটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের এভারেজ। এই যে দেখেন দুইটা পয়েন্ট নেওয়া হয়েছে, নেওয়ার পরে দুইটা পয়েন্টকে জয়েন করা হয়েছে, করে একটা স্ট্রেট লাইন নেওয়া হয়েছে, নিয়ে যে গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের এভারেজ গ্রেডিয়েন্ট। এখন আমাদের এভারেজ গ্রেডিয়েন্টের ইউজ কি? এভারেজ গ্রেডিয়েন্টের ইউজ হচ্ছে কিছুই না, মানে জিস্ট কথা, এর এভারেজ গ্রেডিয়েন্ট মোর দ্যান ওয়ান হয়, তাহলে কন্ট্রাস্ট খুব সুন্দর বোঝা যাবে, বেশি হওয়া মানে ভালো। আর যদি আমাদের মানে যদি আমাদের গ্রেডিয়েন্টটা এক না হয়, ঠিক আছে, তাহলে এক হয়, তাহলে দেখা যাবে যে কোনো কন্ট্রাস্ট চেঞ্জ হবে না, সাবজেক্ট কন্ট্রাস্টটা। আর যদি আমাদের গ্রেডিয়েন্টটা লেস দ্যান ওয়ান হয়, তাহলে সাবজেক্ট কন্ট্রাস্টটা কমে যাবে। এই কথাটাই হচ্ছে, এটা আমরা সাবজেক্ট কন্ট্রাস্টের মধ্যেও পড়বো। আর এখন মেইন পার্থক্যটা কি, এখানে হচ্ছে গামাতে কন্ট্রাস্ট ইজ মাইল্ডলি মোর, গামার ক্ষেত্রে কন্ট্রাস্টটা একটু বেশি বোঝা যায়। আর এভারেজ গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কন্ট্রাস্ট ইজ লেস দ্যান গামা, কন্ট্রাস্টটা লেস দ্যান গামা হবে, মানে পয়েন্টগুলো দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্সিয়েশন কম করা যাবে। অনলি রিজিয়ন অফ স্ট্রেট লাইন, এখানে শুধুমাত্র গামাটা কি, ওই যে আমি যে আপনাদেরকে যেটা বলেছিলাম যে ক্যারেক্টারিস্টিক কার্ভের স্ট্রেট লাইন, আর এভারেজ গ্রেডিয়েন্টটা কি,
দুইটা পয়েন্ট মানে স্ট্রেট লাইনের যে কোনো দুইটা পয়েন্ট, এনি টু পয়েন্ট মানে স্ট্রেট লাইনের ভেতরে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে সেই দুটা পয়েন্টের রিলেশন ইকুয়েশন করে এভারেজ গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ডোজ অর এক্সপোজার লেস হবে, গামার ক্ষেত্রে ডোজ অর এক্সপোজারটা কম লাগবে, আর আমাদের এভারেজ গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কম্পারেটিভলি বেশি ডোজ লাগবে। এই হলো আমাদের মোটামুটি গামা আর এভারেজ গ্রেডিয়েন্টের মধ্যে পার্থক্য। এরপরে আমাদের হচ্ছে মডিউলেশন ট্রান্সফরমেশন, মডিউলেশন ট্রান্সফার ফ্যাক্টর। মডিউলেশন ট্রান্সফার ফ্যাক্টরটা কি জিনিস? এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে ম্যাথমেটিক্যাল মেথড অফ এক্সপ্রেসিং দি এফিসিয়েন্সি অফ এনি ইমেজ সিস্টেম। মানে এটা হচ্ছে কোন একটা ইমেজ সিস্টেমের এফিসিয়েন্সিটাকে এক্সপ্রেস করার একটা ফর্মুলা। এইটাকে কি বলে? ইট ইজ রিগার্ড ইমেজ, মানে ইমেজিং সিস্টেম কোয়ালিটি। ইমেজিং সিস্টেম কোয়ালিটিটাকে মাপার একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের মডিউলেশন ট্রান্সফার ফ্যাক্টর। এখন মডিউলেশন ট্রান্সফার ফ্যাক্টরটার একটা ইকুয়েশন আছে, এই রিলেটেড সব অ্যান্সার করতে পারবে। এটা এই এরপর থেকে যে স্লাইড গুলো সেগুলো নেওয়া হয়েছে হচ্ছে শারমিন আপুর যেটা ছোট খাতা সেখান থেকে। আর এই খাতা 34 নাম্বার পেজে, শারমিন আপুর চিকন খাতা 34 নাম্বার পেজে আছে মডিউলেশন ট্রান্সফার ফ্যাক্টর। এখানে কি এটা এটা আসলে কি? এটা আসলে ইনফরমেশন রেকর্ডেড, মানে যতগুলো ইনফরমেশন রেকর্ড হয়েছে সেইটা ডিভাইডেড বাই হচ্ছে যতগুলো ইনফরমেশন। মডিউলেশন ট্রান্সফার ফ্যাক্টর, একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে যতগুলো এক্সরে যা ফোটন যায় পুরাটা কিন্তু ফিল্ম তৈরি করে না, কিছু স্ক্যাটার হয়, কিছু ছড়ায় যায়, কিছু নষ্ট হয়। এই জন্য আমাদের হচ্ছে যেইটুকু ইনফরমেশন রেকর্ড হয়েছে সেটা সবসময় অ্যাভেলেবেল ইনফরমেশনের চেয়ে কম হবে। এই জন্য আমাদের হচ্ছে যেটা আমাদের মানে এটা মডিউলেশন ট্রান্সফার ফ্যাক্টর, সেটা সবসময় লেস দ্যান 1 হবে। হ্যাঁ, এটার কিছু ইউজ আছে, এগুলো আমরা খাতা থেকে পড়ে নিব। দেন আমাদের এখন হচ্ছে এবার আমরা টোটালি সামনে যে জিওমেট্রি অর রেডিওগ্রাফিক ইমেজ, হ্যাঁ, ডেফিনেশন আমরা শুরু, ওইটা আর কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ইমেজ কোয়ালিটি, এটা আমি শুরুতে বলেছি সেলম্যান অনুযায়ী 5টা ফ্যাক্টর আমি প্রথম দিকে স্লাইডে, সেকেন্ড স্লাইডে দেখিয়েছি। তারপরে মানে সাবজেক্ট, কন্ট্রাস্ট আর জিওগ্রাফিক ফ্যাক্টর অনুযায়ী আমি ভাগ করে দিয়েছি আপনাদের, ফিল্ম অনুযায়ী ফ্যাক্টর গুলো, ওই ফ্যাক্টর আরো কিছু এক্সট্রা ফ্যাক্টর সহ লেখা আছে। সবগুলো ফ্যাক্টর আমরা একসাথে মাথার মধ্যে রাখবো, বারবার বারবার পড়লে আমাদের এটা ব্রেনের মধ্যে গেঁথে যাবে। ইমেজ কোয়ালিটিটা কার কার উপর ডিপেন্ড করবে? জিওমেট্রিক ফ্যাক্টর। জিওমেট্রিক ফ্যাক্টরের ভেতরে কি কি আছে? ম্যাগনিফিকেশন, ডিস্টরশন, পেনাম্বরা আর মোশন। তিনটে এখন আমরা ওটার সাথে অ্যাড করে নিব মোশন। আর আদার ফ্যাক্টর গুলোর ভেতরে এগুলো হচ্ছে নন জিওমেট্রিক ফ্যাক্টর, যেমন তারপরে স্ক্রিন মোডেল, ফিল্ম গ্রেনিনেস, তারপরে আমাদের হচ্ছে তারপরে আমাদের আনশার্পনেস, শার্পনেস, তারপর হচ্ছে রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট রেডিও জিনিসগুলো কিন্তু আমরা আগেও পড়েছি, সাবজেক্ট কন্ট্রাস্ট, ফিল্ম কন্ট্রাস্ট, স্ক্যাটার্ড রেডিয়েশন বা ফবিং, এগুলো সবই হচ্ছে জিনিসটা কিন্তু ইন শর্ট হচ্ছে স্ক্রিন ব্লারের ভেতরে যে পয়েন্ট গুলো ছিল সেগুলোই রেডিওগ্রাফিক কন্ট্রাস্টের ভেতরে ছোট ছোট করে লেখা। হ্যাঁ, আর হচ্ছে রিজলিউশন। মোটমাট আমরা হচ্ছে জিওমেট্রিক ফ্যাক্টর কি কি, অনেক সময় আসতে পারে যে হুইচ আর দি নন জিওমেট্রিক ফ্যাক্টর অফ ইমেজ কোয়ালিটি, তখন দেখা যাবে ম্যাগনিফিকেশন, ডিস্টরশন যদি অপশনে, খুব সুন্দর করে পড়ে ফেলবেন। 5 স্টার টপিক, খুবই 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 ইম্পর্টেন্ট। এরপরে আমাদের আরেকটা জিনিস হচ্ছে ম্যাগনিফিকেশন। আপনাদের মনে আছে নাকি একটু আগে আমি একটা স্লাইড পড়িয়েছিলাম ডিস্টরশন। ডিস্টরশন মানে হচ্ছে ইমেজের সাইজ শেপ নষ্ট হয়ে যাওয়া, ইমেজের যে সাইজটা নষ্ট হচ্ছিল সেটার নামই হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন থেকে আমাদের একটা স্লাইড বাদ পড়ে গিয়েছে। সত্যি বলতে আসলে ম্যাগনিফিকেশন জিনিসটা কি? ম্যাগনিফিকেশনটা হচ্ছে রেফার্স টু ডিগ্রি অফ ইনক্রিজ ইন সাইজ অফ দি অবজেক্ট। ম্যাগনিফিকেশন, ম্যাগনিফাই গ্লাস, যেমন হচ্ছে জীবাণুগুলোকে ম্যাগনিফাইং গ্লাসে দেখা হয় কেন? মানে হচ্ছে অনেক বড় হয়ে যাওয়া। তাহলে ম্যাগনিফিকেশন হচ্ছে ইমেজটার মানে জিনিসটার যে অরিজিনাল সাইজ সেটার চেয়ে যদি ইমেজটা অনেক বেশি বড় হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাগনিফিকেশন। এখন এই যে ম্যাগনিফিকেশনের একটা ইকুয়েশন আছে, যে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু ম্যাগনিফিকেশনের ইকুয়েশনটা হচ্ছে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু আমাদের হচ্ছে সাইজ অফ দি ইমেজ। হ্যাঁ, মানে সাইজ, ইমেজের সাইজ বাই হচ্ছে অবজেক্টের সাইজ। হ্যাঁ, ইমেজ সাইজ আর হচ্ছে অবজেক্ট, দুইটা সাইজের মধ্যে যে ডিফারেন্স সেটাই হচ্ছে মানে যে মানে ভাগ করে সাইজ অফ দি ইমেজ বাই সাইজ অফ দি অবজেক্ট। আর আরেকটা হচ্ছে আমাদের মানে
এটা আমি বইয়ে দাগায় দিব আপনাদের, যে সাইজ অফ দি ইমেজ আর সাইজ অফ দি অবজেক্টের ভেতরে যে মানে এটার ভেতরে যদি আমরা ডিভাইডেড বাই করি তাহলে হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশন পাওয়া যাবে। আর ম্যাগনিফিকেশন পাওয়ার আরেকটা উপায় হচ্ছে আমাদের ইমেজ ওয়াইড আর হচ্ছে অবজেক্ট ওয়াইড দিয়েও আমরা হচ্ছে ম্যাগনিফিকেশনটাকে পেতে পারি। যে আমি বইয়ে দাগায় দিব, প্লাস খাতায় আছে, খাতা থেকে একটু ইকুয়েশনটা দেখে নিব। হ্যাঁ, এরপরে এখন হচ্ছে ম্যাগনিফিকেশন কমানোর উপায় কি। ভেতরে কিছু কিছু লাইন লেখা আছে যে ফিল্ম ফোকাল ডিস্টেন্সটা যদি হচ্ছে বাড়ে তাহলে আমাদের ম্যাগনিফিকেশনটা কমবে। ফিল্ম ফোকাল ডিস্টেন্সটা কি, এটা আমি ব্লারিং এর ভেতরে আপনাদেরকে ডিটেলস বুঝিয়েছি। হ্যাঁ, আর ফিল্ম অবজেক্ট ডিস্টেন্সটা কি, এটাও এখানকার আগের মতো সেম, যে আমাদের ম্যাগনিফিকেশন কমানোর জন্য বা সুন্দর ইমেজ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, ফিল্ম ফোকাল ডিস্টেন্সটা বেশি রাখতে হবে। আর আমাদের হচ্ছে যেটা আমাদের মানে অবজেক্ট ফিল্ম ডিস্টেন্স, মানে এটা আমাদের কম রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে, এই দুটো সূত্র মানলে ম্যাগনিফিকেশন কম হবে। এরপরে আমাদের হচ্ছে এই যে মিনিমাইজেশন কি করব, কিভাবে ম্যাগনিফিকেশন লার্জ ফিল্ম ফোকাল ডিস্টেন্স আর হচ্ছে মিনিমাম ডিস্টেন্স বিটুইন অবজেক্ট এন্ড ফিল্ম। এখন ডিস্টরশন জিনিসটা কি, আমাদের বইয়ে কিন্তু লেখা ছিল ডিস্টরশনের দুইটা ভাগ, একটা হচ্ছে ম্যাগনিফিকেশন আর একটা শেপ ডিস্টরশন। কিন্তু খাতায় যেভাবে লেখা, ম্যাগনিফিকেশনটাকে ওরা আলাদাভাবে লিখেছে আর ডিস্টরশনটাকে ওরা আলাদা একটা হেডিং এর আন্ডারে লিখেছে। আমরা দুইটাই জেনে রাখবো যে ডিস্টরশন জিনিসটা কি। ডিস্টরশন জিনিসটা হচ্ছে আমাদের রেজাল্ট অফ ডিফারেন্ট পার্টস, একই একই অবজেক্টের বিভিন্ন পোর্শন যদি বিভিন্ন সাইজে দেখা যায় বা হচ্ছে আনইকুয়াল ম্যাগনিফিকেশন হয় তখন সেটা ডিস্টরশন। এখানে ডিস্টরশনটাকে রিডাকশনের উপায় যেটা বলেছে সেটা মেনলি আমাদের শেপ ডিস্টরশনটার কথা এখানে বলেছে। হ্যাঁ, যে মানে এটা রিডিউস করার জন্য কি করতে হবে, অবজেক্টটাকে ফিল্মের প্যারালাল রাখতে হবে। এবড়ো থেবড়ো ভাবে দাঁড়ালে বা এইদিক ওইদিক ঘুরে, আমরা অনেক সময় লিখে দিই ওপরে যে পেশেন্ট ইজ গ্রসলি রোটেটেড, যার জন্য ফিল্মটা ডিস্টর্টেড হয়ে গিয়েছে। মানে আমরা অনেক সময় এক্সরে রিপোর্টের উপরে বড় করে লিখে দিই পেশেন্ট ইজ গ্রসলি রোটেটেড, মানে এই মানে হচ্ছে অবজেক্টটা প্যারালালি থাকতে হবে ফিল্মের। হ্যাঁ, আর সেন্টার অফ দি অবজেক্ট মাস্ট বি এট দি সেন্টার অফ দি বিম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তার মানে হচ্ছে এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, কিভাবে আমরা ডিস্টরশনটাকে রিডিউস করব। পেন আমরা পড়াবো না, এটা সুন্দর করে আপনারা এখান থেকে পড়ে নেবেন খাতা থেকে। পেন ব্লার, এর ডেফিনেশনটা একটু পড়ে নিবেন। পেন মানে পার্শিয়াল, আমরা মানে শ্যাডো। ডেফিনেশনটা একবার পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে এটা কার কার উপর ডিপেন্ড করে বা কিভাবে কমাবো, এই চারটা ফ্যাক্টর হচ্ছে জিওমেট্রিক ব্লার রিডাকশন। থার্ড নাম্বার স্লাইডে ছিল যে জিনিসটা, সেইটাই হচ্ছে এখানে লেখা, এখান থেকে একটু পড়ে নিবেন খাতা থেকে। মোশনেও আলাদাভাবে বলা আলোচনা করেছি, খাতায় আছে দেখে আমি জাস্ট আরেকবার আপনাদের ছবি তুলে দিয়েছি। মোশন কমানোর উপায় আমরা আগে পড়েছিলাম তিনটা, যে হচ্ছে পেশেন্টের এক্সপোজার টাইম করব আর হচ্ছে আমাদের মুভমেন্টটাকে কমাবো পেশেন্টের। আর রেডিওগ্রাফিক মোটেল জিনিসটা কি, সেটা হচ্ছে আনইভেন টেক্সচার অর মোটেল সিন অন এ ফিল্ম দ্যাট শুড শো পারফেক্টলি ইউনিফর্ম ডেন্সিটি। হ্যাঁ, মানে হচ্ছে যেটা আনইভেন টেক্সচার, মানে যেই একটা ফিল্মে তো আমরা এক্সপেক্ট করবো যে ইউনিফর্ম টেক্সচার থাকুক বা ইউনিফর্মলি দেখা যায়, কিন্তু যখন আনইভেন ভাবে দেখা যাবে তখন সেটা হচ্ছে আমাদের রেডিওগ্রাফিক মোটেল। এটা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কি ফিল্ম গ্রেনিনেস এর উপর। ফিল্ম গ্রেইনিনেস জিনিসটা কি, এটা হচ্ছে নো কন্ট্রিবিউশন। আমি বলেছিলাম যে আপনাদের মনে আছে কিনা, আগে আমি বলেছিলাম যে ফিল্মের ভেতরে তো কিছু ইয়ে থাকে বেসে, তারপর ফসফোর লেয়ারে কিছু হচ্ছে মানে সিলভার ব্রোমাইড এই টাইপের কিছু মানে পদার্থ থাকে। এই জিনিসগুলোর গ্র্যানুলার সাইজের কারণে যে মডেলটা হবে সেটা ফিল্ম গ্রেইনিনেস। এটা সাধারণত খুবই কম, মানে রেডিওলজিতে খুবই কম বা নেগলিজিবল অ্যামাউন্টের মডেল তৈরি করে। তারপর আমাদের স্ট্রাকচারাল মডেলটা কি, স্ট্রাকচারাল মডেল স্ট্রাকচার এস ইকুয়াল টু এস, স্ক্রিন থেকে মনে রাখবো। যখন আমরা ইন্টেন্সিফাইং স্ক্রিন ইউজ করব তখন আমাদের হচ্ছে যে ডিফেক্ট গুলো দেখা যাবে সেটা হচ্ছে স্ট্রাকচারাল মোড। স্ক্রিন ক্যাসেট এগুলো দিয়ে ইমেজটা যে ডিস্টরশন হবে সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল মডেল। মানে তারপরে আমাদের কোয়ান্টাম মডেল। কোয়ান্টাম মানে কি, স্ট্রাইকিং যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়, ইমেজ তৈরির সময় এক্সরে বা রেডিয়েশনটা যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পড়ে তাহলে যে মডেলটা তৈরি হবে, এই যে কোয়ান্টাম রেফার্স টু ডিসক্রিট ইউনিট অফ এনার্জি এন্ড হচ্ছে ইট মে বি রিগার্ডেড অ্যাজ এনার্জি ক্যারিড বাই এক্স রে ফোটন। হ্যাঁ, এই জিনিসটা আমরা একবার জাস্ট দেখে নিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের
কি আছে যে কোয়ান্টামের ভেতরে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমি মার্ক করেছি। ফিওয়ার দি কোয়ান্টাম গ্রেটার উইল বি দি কোয়ান্টাম মোটেল। হ্যাঁ, যদি এক্স রে ফোটন কম থাকে কোয়ান্টাম মোটেল কিন্তু বেশি হবে। আবার হচ্ছে কোয়ান্টাম মোটেল ইন্টেন্সিফাইং স্ক্রিন ব্যবহার করলে কোয়ান্টাম মোটেল বেশি হবে। কেন? কারণ ইন্টেন্সিফাইং স্ক্রিন করলে হচ্ছে আমাদের স্পিডটা বেড়ে যাবে, দ্রুত ইমেজ তৈরি হয়ে যাবে, জায়গায় জায়গায় কম কম ফোটন লাগবে, কোথাও বেশি লাগবে, যার জন্য হচ্ছে আমাদের কোয়ান্টাম মোটেল বেশি হবে। আর কোয়ান্টাম মোটেল ইজ মোর হোয়েন হাই কিলো ভোল্টেজ ইজ ইউজ। এই জিনিসটা আপনাদের মনে আছে কিনা, আমি প্রথম দিকের একটা নয়েজের ভেতরে কোয়ান্টাম মডেল পড়িয়েছি, ওইখান থেকে ওই কথাগুলো একটু ঘুরায় পেঁচায় লেখা, এখান থেকে আপনার খাতা থেকে একবার পড়ে নিবেন। আর বইয়ের কথাগুলো আমি শর্টকাটে স্লাইডে লিখে দিয়েছি। এরপরে আমাদের শার্পনেস জিনিসটা কি? শার্পনেসটা হচ্ছে অ্যাবিলিটি অফ অ্যান এক্স রে ফিল্ম অর ফিল্ম সিস্টেম টু ডিফাইন অ্যান এজ। মানে যখন হচ্ছে আমাদের এজ বা বাউন্ডারি গুলো সুন্দর করে শার্পনার বা হচ্ছে আমাদের যেটা হচ্ছে পেন্সিলের মানে আগাটা অনেক শার্প বলি আমরা, মানে অনেক সরু বা চিকন, খুব সুন্দর বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে শার্পনেস। আর আনশার্পনেস মানে কি? ভোঁতা, সোজা ভাষায় ভোঁতা, যে যখন হচ্ছে এজটা ভালো বোঝা যাবে না, সেটাই হচ্ছে আনশার্পনেস। এখন হচ্ছে আনশার্পনেস এর স্টার, হ্যাঁ, যে জিওমেট্রিক আনশার্পনেস, এটার ভেতরে দুইটা জিনিস, পেনাম্বরা আর ম্যাগনিফিকেশন, আগে ডিটেলস আলোচনা করা হয়েছে। মোশন আনশার্পনেস, মোশন যেভাবে কমাবেন মোশনরা সেভাবে মোশন আনশার্পনেসটা কমাবেন। আর একটা হচ্ছে অ্যাবজর্পশন আনশার্পনেস, রেজাল্ট ফ্রম অবজেক্ট অফ আনশার্প এজ অ্যান্ড হচ্ছে সলিড অবজেক্ট গ্রেটেস্ট ফর রাউন্ড অর ওভাল অবজেক্ট। মানে এইটা সাধারণত গ্রেটেস্ট হয় কোথায়? রাউন্ড অর ওভাল অবজেক্টের ক্ষেত্রে অ্যাবজর্পশন আনশার্পনেসটা গ্রেটার হয়। পুরাটা একটু ডিটেলস পড়ে নিবেন, হ্যাঁ। আর হচ্ছে কি, এর ভেতরে যা যা আছে একটু পড়ে নিবেন ভালোভাবে। আর একটা হচ্ছে আমাদের এটাকে কি প্যারালক্স আনশার্পনেস, হ্যাঁ, প্যারালক্স আনশার্পনেসটা একবার হচ্ছে কখন হবে? ইট অনলি অকার্স ওয়েন ডাবল ইমার্শন ফিল্ম ইজ ইউজড। এটা একবার সিঙ্গেল বেস্টে এসেছিল, তাহলে এটা আমাদের মাথার মধ্যে গাঁথতে হবে যে এটা শুধুমাত্র তখন হবে যখন ডাবল ইমার্শন ফিল্ম ইজ ইউজড। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, আর বাকিগুলো সবগুলোর ভেতরে একটু খাতা থেকে পড়ে নিবেন। টোটাল আনশার্পনেসটা কি, এই সূত্রটা ভালোভাবে পড়বেন। প্লাস মাইনাস 4 মানে 4.2, এটা হচ্ছে টোটাল আনশার্পনেস এর ইকুয়েশন। আর আরেকটা জিনিস নিচে লেখা আছে যে দেখেন, অ্যাবজর্পশন আনশার্পনেস অফ 4 মিলিমিটার ইজ হচ্ছে ইম্পর্টেন্ট। মানে অ্যাবজর্পশন আনশার্পনেসটা যদি 4 মিলিমিটার হয় তাহলে সেটা ইম্পর্টেন্ট, এর কম হলে খুব একটা ইম্পর্টেন্ট না। একটু মাথার মধ্যে গেঁথে নিবেন এই জিনিসগুলো, সবগুলো ইম্পর্টেন্ট। রেজলিউশন আর কন্ট্রাস্ট জিনিসটা অলমোস্ট এক। রেজলিউশন কাকে বলে আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে বলেছি, যে অ্যাবিলিটি অফ ডিফাইন্ড স্ট্রাকচার সেপারেট করা। আর ফগিং জিনিসটা কি? ফগিংটা হচ্ছে আনইউজুয়াল ব্ল্যাকেনিং অফ দি ফিল্ম, বা ঠিকমতো ইমেজটা না আসাটা হচ্ছে ফগিং। এখন ফগিংটা কিসে কিসে বাড়বে, এই পয়েন্টগুলো খুবই সোজা, আপনারা জাস্ট খাতা থেকে একবার পড়ে। ওটা আজকে স্লাইড আলোচনা করলাম রেডিওগ্রাফিক কোয়ালিটি করে, তারপর হচ্ছে ডিপেন্ড করে কিভাবে বাড়ে কিভাবে কমে, কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন ভাবে আসতে পারে। আপনাদের মেইন কাজটা হবে স্লাইডটা নিয়ে বসবেন, বসে হচ্ছে বইয়ের পয়েন্টগুলো আমি স্লাইডে লিখে দিয়েছি, স্লাইড ঠিক মতো পড়লে আর বইয়ের পয়েন্টগুলো না পড়লেও চলবে। তারপর আমি বইটা একবার দাগাই দিব আপনাদের। আর হচ্ছে শারমিন আপুর বড় খাতা ছোট খাতায় কিছু পোর্শন আছে, এগুলো বারবার বারবার পড়তে হবে। যেহেতু এখন টাইম কম, আপনারা মোটামুটি ঠিক করেন যে আপনারা ডেইলি সকালে বা হচ্ছে যে কোনো টাইমে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা টাইম এই টপিকটার উপরে দিবেন। মোটামুটি 5 দিন যদি 3 ঘন্টা করে দেন, 15 ঘন্টার মতো পড়লে এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে ভালোভাবে। বারবার বারবার পড়তে হবে, বুঝে পড়তে হবে, হ্যাঁ। মানে একই দিনে পুরো টপিকটা আপনারা নিয়ে বসলে শেষ করতে পারবে না, বা ব্রেন আপনাদের ইয়ে হয়ে যাবে, মানে লোড হয়ে যাবে। এই জন্য ডেইলি সকালে অ্যাটলিস্ট 3 ঘন্টা করে করে এই টপিকটা পড়েন। মানে রেডিওগ্রাফি কোয়ালিটিটা ডেইলি সকালে 3 ঘন্টা করে পড়লে আপনাদের দেখা যাবে যে 5 দিন, 5 বা 6 দিনে একদম ক্লিয়ার হয়ে যাবে, ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। তারপরে একবারে পুরোটা রিভিশন দিবেন, কিন্তু কাইন্ডলি একই দিনে বসে থেকে 12-13 ঘন্টা পড়ে পুরোটা শেষ করার ট্রাই করবেন না, ব্রেনের ওপর লোড পড়বে, পড়াশোনাও মনে থাকবে না ঠিক মতো। আচ্ছা, এখন আমরা হচ্ছে বইয়ে চলে যাই। আমাদের বইয়ের কত নাম্বার? ম্যানের 18 নাম্বার এডিশনের 18 নাম্বার চ্যাপ্টারটা বের করব, 9th এডিশনের সেলম্যান 205 নাম্বার পেজে, যেখানে হচ্ছে জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাগুলো লেখা। এটার হচ্ছে ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, রেডিওগ্রাফিক কোয়ালিটি রেফার্স টু রেকর্ডেড ডিটেল ব্লাড, তারপর হচ্ছে রেজলিউশন কাকে বলে, শার্পনেস দেখিয়েছি, পয়েন্টগুলো জাস্ট একবার টিক দিয়ে
পেজ থেকে এই কয়টা মানে যেই লাইনগুলো বোল্ড করে লেখা ওই কয়টা ওয়ার্ড জাস্ট একটু পড়ে রাখবো, ভেতরে একটু দেখে রাখবো। এরপরে পেজে 206 নাম্বার পেজে ব্লারের ভেতরে হচ্ছে ব্লার আর আনশার্পনেস মার্ক করব, করে এরপরে হচ্ছে ব্লারের ভেতরে কোন স্পট ব্লার কাকে বলে প্রথম প্যারাটা জাস্ট একবার রিডিং দিব, তারপর হচ্ছে জিওমেট্রিক ব্লারটা ডিপেন্ডস অন ওই তিনটা ফ্যাক্টরের নাম দাগাবো 1 2 3। এরপরে আমরা হচ্ছে 1 নাম্বার পয়েন্টের ভেতরে চলে যাব, ইফেক্টিভ ফোকাল স্পট সাইজ। এরপর আমরা হচ্ছে 206 নাম্বার পেজেরই ডান দিকে দেখবো যে 0.3 থেকে 2 মিলিমিটার মানে একটা হচ্ছে ফোকাল স্পট সাইজ দেখা, ওইটা দাগাবো। আর লাস্ট লাইনটা দাগাবো যেটা বোল্ড করে লেখা, হ্যাঁ। আর হচ্ছে সোর্স টু ইমেজ রিসেপ্টর ডিস্টেন্স, অবজেক্ট টু ইমেজ রিসেপ্টর ডিস্টেন্স, জাস্ট হেডিং গুলো দাগাবো। এরপরে আমাদের এখান থেকে মেন পড়া হচ্ছে 208 নাম্বার পেজে যাব, যে হচ্ছে ইন সামারি। ইন সামারিতে যে কথাগুলো লেখা আছে যে মানে যে ইন সামারি এই যে 1 2 3 নাম্বার পয়েন্ট দিয়ে কার সাথে স্মল ফোকাল স্পট, লং সোর্স, ইমেজ রিসেপ্টর ডিস্টেন্স, এগুলো কিন্তু আমি সুন্দর করে স্লাইডে লিখে দিয়েছি, এই সামারিটা ভালোভাবে পড়বো। এরপরে হচ্ছে আমাদের 208 নাম্বার পেজে ফোকাল স্পট এই যে ইভ্যালুয়েশন, জাস্ট নেম বড় করে লিখে রাখবো, নেম অনলি। আর কাইন্ডলি স্লাইডে আমি 2-1টা লাইন লিখে দিয়েছি, ওই 2-1টা লাইন একটু দেখতে পারেন আপনারা চাইলে। তবে ফোকাল স্পট ইভ্যালুয়েশন থেকে শুধুমাত্র নাম পড়লেই মোর দ্যান এনাফ। এরপরে আমরা চলে যাব সরাসরি 210 নাম্বার পেজে, মোশন ব্লার। মোশন ব্লারের যে তিনটা প্রসেস আছে, মোশন ব্লারের ভেতরে 1 2 3 নাম্বার পয়েন্ট দাগ দিব স্ক্রিন ব্লার, হ্যাঁ। স্ক্রিন ব্লারটাকে আমরা হচ্ছে টিক দিব, দিয়ে আমাদের 211 নাম্বার পেজে চলে যাব। দি সোর্সেস অফ স্ক্রিন ব্লার ইনক্লুড, এখান থেকে আমরা হচ্ছে দিব 5 স্টার, বড় করে 5 স্টার দেন, হ্যাঁ। যে সোর্সেস কি কি ইনক্লুড করে এটা আমি ভালো হয় না যে এখান থেকে আর পড়ার লাইন, চাইলে স্লাইড থেকে আপনারা দাগায় রাখতে পারেন। এরপর আমাদের হচ্ছে ক্রিস্টাল সাইজ, অ্যাক্টিভ লেয়ার, থিকনেস, ফিল্ম স্ক্রিন কন্ট্রাক্ট, নয়েজ। আপনারা একটা কাজ করবেন, নয়েজ এর হেডিংটা একটু বড়, মুখস্থ করার দরকার নাই, যেই লাইনগুলো ইম্পর্টেন্ট আমি স্লাইডে সুন্দর করে আছে, কিন্তু আপনারা নয়েজের ভেতরে কাইন্ডলি একবার ভালোভাবে রিডিং দিবেন। 211 নাম্বার পেজের 4 নাম্বার পয়েন্টটা পুরাটা সুন্দর করে রিডিং দিলে আপনাদের প্রসেসটা ক্লিয়ার হবে। কেন হাই স্পিড স্ক্রিনে কোয়ান্টাম মডেল বেশি হচ্ছে, কেন স্লো স্পিডে কম হচ্ছে, যদি জিনিসগুলো বুঝে রাখতে পারেন তাহলে পরীক্ষার হলে যে প্রডিউস করতে। এরপরে আমাদের 212 নাম্বার পেজে অবজেক্ট ব্লার রিডিং লিখে রাখবো, না পড়লেও চলবে। 213 নাম্বার পেজে চলে আসেন, রেডিওগ্রাফিক ডেন্সিটি, শুধুমাত্র প্রথম লাইনটা দাগাবো, প্রথম প্যারার প্রথম লাইন, ডিগ্রি অফ ডার্কেনিং, এই লাইনটা দাগাবো। তারপর হচ্ছে তারপর একদম যে ডেন্সিটি ইকুয়াল টু লগ ইনসিডেন্ট লাইট ডেন্সিটি বাই ট্রান্সমিটেড লাইট ডেন্সিটি, এই ইকুয়েশনটাকে টিক দিব। এরপর 213 নাম্বার পেজে ডান দিকের প্যারায় চলে আসবো, বড় যে প্যারার নিচে 5টা এই 5টা ফ্যাক্টরের নাম দাগাবো। আর এই যে কিলো ভোল্টেজ 1 নাম্বার পয়েন্ট, কিলো ভোল্টেজের ভেতরে যে লাইনটা বোল্ড করে লেখা যে 15% বাড়লে ডাবল হবে সেইটা দাগাবো। তারপর আমাদের হচ্ছে প্রতিটা পয়েন্টের ভেতরে মানে কোনটা ডিরেক্টলি প্রপোর্শনেট কোনটা ইনডিরেক্টলি প্রপোর্শনেট এইটা দেখবো। এগুলো আমি স্লাইডেও ভালোভাবে পড়িয়েছি, আপনাদের মনে হয় না দরকার হবে। 216 নাম্বার পেজে চলে আসবো এবার, মানে 216 নাম্বার পেজে 5 নাম্বার পয়েন্টটা রেডিওগ্রাফিক অবজেক্টটা জাস্ট হেডিংটা দাগাবো। এরপর 217 নাম্বার পেজের বাম দিকে যেটা আছে যে ডেন্টাল এনামেল, তারপর হচ্ছে 2 নাম্বারে বোন টিস্যু, মানে হচ্ছে ধীরে ধীরে বেশি তারপর কোনটা সবচেয়ে কম, এই 5টা নাম আমরা পড়বো। স্লাইডে আমি সুন্দর করে দেখিয়েছি, এখান থেকে না পড়লেও চলবে। কন্ট্রাস্ট থেকে কন্ট্রাস্ট কাকে বলে জাস্ট প্রথম লাইনটা দাগাবো কন্ট্রাস্টের। এরপর হচ্ছে রেডিওগ্রাফিক কন্ট্রাস্টের যে ছকটা আছে, সাবজেক্ট কন্ট্রাস্ট, ফিল্ম কন্ট্রাস্ট দাগাবো। এরপরে আমরা হচ্ছে ডান দিকের প্যারায় যাব, যে লং স্কেল অর লো কন্ট্রাস্ট, শর্ট স্কেল অর হাই কন্ট্রাস্ট, এই দুটা পয়েন্ট দাগাবো শুধুমাত্র। এরপরে পরের পেজে চলে যাব, 218 নাম্বার পেজে সাবজেক্ট কন্ট্রাস্টের ভেতরে আপনার হচ্ছে প্রতিটা জিনিসের হেডিং দাগাবো আর ভেতরে একটু করে পড়বো। আমরা এটা মোটামুটি 218 নাম্বার পেজ আমরা হচ্ছে জাস্ট হচ্ছে কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ। রেডিওগ্রাফিক কোয়ালিটি থেকে শুরু করে মানে প্রথম দিকে যে বড় প্যারাগ্রাফিক কোয়ালিটি থেকে শুরু করে থিকনেস পর্যন্ত পড়বো। 218 নাম্বার পেজটা পুরাটা দাগাবো, 200 নাম্বার পেজ না পড়লেও চলবে। এরপরে আমরা চলে যাব 220 নাম্বার পেজে। 220 নাম্বার পেজে ফিল্ম কন্ট্রাস্টটা মোটামুটি পুরাটাই আমাদের হচ্ছে খাতায় ভালোভাবে লেখা আছে, খালি মাত্র 1 2 3 নাম্বার ফিল্ম কন্ট্রাস্টের ভেতরে 3rd নাম্বার প্যারায় চলে যাব আমরা।
আচ্ছা, আর এই পাশে একটা লাইন আছে, ফ্যাক্টরস এফেক্টিং সাবজেক্ট কন্ট্রাস্ট, 18.1 নাম্বার। হ্যাঁ, 18.1 নাম্বার যে চার্টটা, 18.1 নাম্বার চার্টটা আমরা একবার রিডিং দিব, মোটামুটি একটু বোঝার চেষ্টা করব রিডিং দিয়ে, কঠিন মনে হলে দরকার নাই। দেন আমাদের হচ্ছে ফিল্ম কন্ট্রাস্ট। ফিল্ম কন্ট্রাস্টের ভেতরে থার্ড প্যারা, যেটা ডেভেলপমেন্ট প্রসেসটার উপর ডিপেন্ড করে, এটা আমি আপনাদের স্লাইডে দেখিয়েছি, তারপর আপনারা এখানে একটু মার্ক করে রাখেন, নিজেরা পড়ে নেবেন। এরপরে আমাদের ফিল্ম কন্ট্রাস্টের ভেতরে নিচে ক্যারেক্টারিস্টিক আর হচ্ছে সেন্সিটোমিটার মেট্রিক কার্ভ, তারপরে হচ্ছে কে আবিষ্কার করেছে কার্ভটা, জাস্ট এতটুকু দেখবো। আর বাকি কার্ভটা পুরাটা, কার্ভের ছবিটা একটা টিক দিয়ে রাখবো 221 নাম্বার পেজে। বাকিটা পুরাটা হচ্ছে মোটামুটি আমাদের খাতা থেকে দেখলেই কভার হয়ে যাবে। এরপর আমাদের 18.2 নাম্বার একটা চার্ট আছে, এই চার্টটা আমরা দাগ দিয়ে 2 স্টার দিয়ে রাখবো। চার্টটা পড়া থাকলে হয়তো বা একটু ইজি হবে, আর ভেতরে পড়া থাকলে চার্টটা এমনিতেই পারবেন। হ্যাঁ, এই চার্টটা 2 স্টার দিয়ে রাখেন। এরপর আমাদের ডিস্টরশন, ডিস্টরশন থেকে হচ্ছে 222 নাম্বার পেজে যে ডিস্টরশন, সেই ডিস্টরশন থেকে কাকে বলে এটা দেখবো, বোল্ড করে লেখা আছে যেটা। এরপর সাইজ ডিস্টরশন অর ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশনের একটা ইকুয়েশন আছে দেখেন 223 নাম্বার পেজে, ম্যাগনিফিকেশনের একটা সুন্দর ইকুয়েশন দিয়েছে, ইমেজ ওয়াইড বাই অবজেক্ট ওয়াইড অর ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। হ্যাঁ, এই পুরো পয়েন্টটা ম্যাগনিফিকেশনের ইকুয়েশনটা দাগাবো, আর ভেতরে পড়ার দরকার নাই। এরপর আমরা চলে যাব পেজে 225 নাম্বার পেজে, একদম লাস্টের দিকে দেখেন শেপ ডিস্টরশন, শেপ ডিস্টরশনের ভেতরের লাইনগুলো আমরা দাগাবো। এরপরে আমরা চলে যাব একদম লাস্টে টু মানে 280 নাম্বার পেজে। হ্যাঁ, মডিউলেশন ট্রান্সফার ফ্যাক্টর, মডিউলেশন ট্রান্সফার ফ্যাক্টর থেকে জাস্ট একটা লাইন যেটা বোল্ড করে লেখা আছে 229 নাম্বার পেজে, সেই লাইনটা দাগাবো। মডিউলেশন ট্রান্সফার ফ্যাক্টর মে বি রিগার্ডেড অ্যাজ মেজার অফ, এই লাইনটা দাগাবো। আর বাকি মডিউলেশন ট্রান্সফার ফ্যাক্টরটা আমরা স্লাইড থেকে আর খাতা থেকে পড়বো। বই মোটামুটি আমি দাগাই দিলাম, এটা হচ্ছে আমাদের মানে 18 সেলম্যানের। তবে আপনারা বই থেকে শুধুমাত্র দুইটা চার্ট দেখলেই হবে, 18.1 আর 18.2 নাম্বার চার্টটা। আর বাকি যে পয়েন্ট গুলো সেগুলো সব আমি স্লাইডে নিজে লিখে টাইপ করে লিখে দিয়েছি। হ্যাঁ, আপনারা স্লাইড পড়লে আর বইটা না করলেও হবে, তবে বই থেকে যদি একবার রিডিং দিতে পারেন ইজি হবে তুলনামূলক ভাবে জিনিসটা পড়া প্লাস বোঝা। এবার আমরা চলে যাব হচ্ছে ফজলে করিম স্যারের, যেটা হচ্ছে বড় বই। মিনাপুর যে বড় বা মোটা খাতা, সেটা থেকে হচ্ছে আমি গতদিন আপনাদের দাগিয়ে দিয়েছি, পুরো খাতা অলমোস্ট শেষ, আমি বাদ রেখেছিলাম। যেমন হচ্ছে আমাদের এই আজকের টপিক গুলো রিলেটেড জিনিসগুলো আমি বাদ রেখেছিলাম, সেগুলো আমি আজকে দাগাই দিচ্ছি, আর বাকি টপিক গুলো আপনাদেরকে আমি পড়ানোর সময় দাগিয়ে দিয়েছি। আমরা সরাসরি চলে যাব হচ্ছে এখন 254 নাম্বার পেজে, 254 নাম্বার পেজে চলে যাব। 254 নাম্বার পেজে আমাদের আছে হচ্ছে আসলে পেজ নাম্বার গুলো ক্লিয়ার না, মোটমাট হচ্ছে আমি স্লাইডে যে ছবিগুলো দেখেছিলাম সেটা মোটামুটি 254 নাম্বার পেজে চলে আসেন। ক্যারেক্টারিস্টিক্স অফ এক্স রে ফিল্ম, কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, আটটা পয়েন্টে আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা 5 স্টার দিব। ডেন্সিটি ইনফিনিটি স্টার দিব। যে লাইনগুলো স্লাইডে দাগিয়েছিলাম জাস্ট ওইটাই, যে ডিগ্রি অফ ব্ল্যাকেনিং ইকুয়েশনটা দাগাবো পরের পেজে, ওই দুটা কি মিন করে। হ্যাঁ, তারপরে পরের পেজ থেকে কিছুই দরকার নাই, জাস্ট ওই একটা লাইন দাগাবো, I naught or by IT means the opacity of the film or the ability of the film, ঠিক আছে, to stop light। এই পোর্শনটুকু শুধুমাত্র দাগাবো আমরা, কোনো কিছু পড়া দরকার নেই। নিচে যে বড় চার্ট আছে এগুলো কেটে দেন, ওপরের ম্যাথও কেটে দেন এই পেজে। হ্যাঁ, খালি একটা লাইন দাগাবো। এরপরে আমরা চলে যাব ফ্যাক্টরস এফেক্টিং ডেন্সিটি পরের পেজে, যেটা আমি স্লাইডে দেখিয়েছি ইনফিনিটি স্টার। ইনফিনিটি স্টার কোনগুলো ডিরেক্টলি প্রপোর্শনেট, কোনগুলো ইনডিরেক্টলি প্রপোর্শনেট ভালোভাবে পড়বেন, নিচে ম্যাথ আছে দরকার নাই, ক্রস দিয়ে দেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে 257 নাম্বার পেজে। 257 নাম্বার পেজে আছে আমাদের কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট আমাদের 5 স্টার টপিক, খুবই 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 ইম্পর্টেন্ট। সাবজেক্ট কন্ট্রাস্ট কার কার উপর ডিপেন্ড করে, খুবই ইম্পর্টেন্ট, পুরোটাই পড়তে হবে। ফিল্ম পরের পেজ আছে ফিল্ম কন্ট্রাস্ট। ফিল্ম কন্ট্রাস্ট থেকে একবার কোশ্চেন এসেছে, এটা ইনফিনিটি স্টার। তারপরে আমরা চলে যাব কার কার উপর ডিপেন্ড করে, সবকিছু ডিটেলস পড়বেন। স্পিডটা হচ্ছে 5 স্টার, ডিফারেন্স সেটা, এগুলো সব আমি স্লাইডে দেখিয়েছি। এরপরে আমরা চলে যাব ক্যারেক্টারিস্টিক কার্ভ। ক্যারেক্টারিস্টিক কার্ভও আমাদের ইনফিনিটি স্টার, ইনভ্যারিয়েবলি বারবার আসছে ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে। ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে মেইনলি যেটা আসে যে কোন কোন ফ্যাক্টর গুলো পাওয়া যায়, এটা আমরা এই যে তিনটা পয়েন্ট আমি স্লাইডে দেখিয়েছিলাম, কন্ট্রাস্ট, স্পিড আর ল্যাটিটিউড, আর বাকি যেগুলো আছে সেগুলো একবার দেখবো। আর কোন রো কি রিপ্রেজেন্ট করে, স্ট্রেট লাইন কি রিপ্রেজেন্ট করে, শোল্ডার কি রিপ্রেজেন্ট করে,
খুব ভালোভাবে পড়ে ফেলবো। এরপরে আমরা চলে যাব হচ্ছে ল্যাটিটিউড, পরের পেজে। ল্যাটিটিউড কাকে বলে, কি কি, তারপর হচ্ছে হাই কিলো ভোল্টেজে কি হবে, তার পাশের পেজে আসছে হচ্ছে লো কিলো ভোল্টেজে কি হবে, সবগুলো ভালোভাবে পড়বো। এগুলো সব ইনফিনিটি স্টার, ল্যাটিটিউড ইনফিনিটি স্টার। দেন আমাদের ইমালশন অ্যাবজর্পশন, ইমালশন অ্যাবজর্পশনের পাশে বড় করে রিডিং লিখে রাখবো। এই পুরো বইয়ে মনে হয় খালি ইমালশন অ্যাবজর্পশনটাই রিডিং। এভারেজ গ্রেডিয়েন্ট রিডিং লিখে রাখবো, হ্যাঁ, এভারেজ গ্রেডিয়েন্টটা রিডিং দিয়ে বুঝে রাখবো। ইমালশন অ্যাবজর্পশন আর এভারেজ গ্রেডিয়েন্টের পাশে রিডিং লিখে রাখবো। ইউজ অফ এভারেজ গ্রেডিয়েন্ট, এটা এটা হচ্ছে 2 স্টার দিব, একবার জাস্ট রিডিং দিয়ে রাখবো। এরপরে আমাদের গামা অফ এ ফিল্ম ইনফিনিটি স্টার, গামা ইনফিনিটি স্টার। তারপর হচ্ছে ডিফারেন্স অফ গামা এন্ড এভারেজ গ্রেডিয়েন্ট, এটা 3 স্টার। এরপরে আমাদের হচ্ছে এর পরের পেজে ডিফারেন্স বিটুইন স্ক্রিন ফিল্ম নন স্ক্রিন ফিল্ম। তারপরে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার দিব বড় করে। এরপর হচ্ছে পাশের পেজে 265 নাম্বার পেজ মোস্ট প্রবাবলি, লাস্ট পেজের আগের পেজে বেস ডেনসিটি, বেস ইনহেরেন্ট বেস ডেনসিটি কত, মানে বেস ডেনসিটি টোটাল কত, 0.2 হবে। হ্যাঁ, বেস ডেনসিটি নামে যে পয়েন্ট আছে এই পয়েন্ট পুরোটা দেখাবো ফিল্ম এক্সপায়ারি ডেটের আগ পর্যন্ত। দেন আমাদের একদম লাস্ট নাম্বার পেজে এক্সপোজার প্যারামিটার, চেস্টের ক্ষেত্রে কত, স্কালের ক্ষেত্রে কত, এক্সট্রিমিটির ক্ষেত্রে কত, সবগুলো ভালোভাবে পড়বো। আর হ্যান্ডলিং অফ অ্যান মানে এই যে এক্সপোজড ফিল্মের হ্যান্ডলিংটা ভালোভাবে পড়বো। হ্যাঁ, এই আমাদের মোটামুটি ফজলে করিম স্যারের বড় বই দেখানো শেষ। এবার আমরা হচ্ছে ফজলে করিম স্যারের ছোট বইটা বের করবো। আজকের টপিকটা শুরু হয়েছে থেকে, হ্যাঁ, 27 নাম্বার পেজ থেকে, জিওমেট্রি অফ এ রেডিওগ্রাফিক ইমেজ, জিওমেট্রি অফ এ রেডিওগ্রাফিক ইমেজ চ্যাপ্টার। এটা হচ্ছে আমরা এতক্ষণ দাগালাম ফজলে করিম স্যারের বড় বই, এখন আমরা দাগাবো ফজলে করিম স্যারের ছোট বইটা, জিওমেট্রি অফ এ রেডিওগ্রাফিক ইমেজ। এখান থেকে শুরু। জিওমেট্রিক ফ্যাক্টর কি কি আছে, 5টা নাম বলেছে, ইনফিনিটি স্টার বা 5 স্টার দিব। ইমেজ কোয়ালিটি কার কার উপর ডিপেন্ড করে, বড় করে 5 স্টার দিব, সবগুলো কোয়ালিটি পড়বো। এরপর হচ্ছে 28 নাম্বার পেজে ম্যাগনিফিকেশন 5 স্টার দিব, কাকে ইকুয়েশন দুইটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইকুয়েশনটা ভালোভাবে পড়বো। একটা হচ্ছে সাইজ অফ দি ইমেজ আর সাইজ অফ দি অবজেক্ট, হ্যাঁ, আর ওয়াইড অফ দি ইমেজ আর ওয়াইড অফ দি অবজেক্ট। একটু কাইন্ডলি বই থেকে দুইটা পয়েন্টই লিখে রাখবেন, যেন ওয়াইড সাইজের জায়গায় কিন্তু ওয়াইডও দিতে পারে, হ্যাঁ, মানে প্রস্থটাও দিয়ে দিতে পারে। একটু আপনারা বইয়ে যে ইয়েটা আমি দাগাই দিলাম যে ইকুয়েশনটা, সেখান থেকে ইকুয়েশনটা লিখে নিবেন, হ্যাঁ, ইকুয়েশনটা শুধুমাত্র। এরপরে আমাদের হচ্ছে এই পেজ থেকে মোটামুটি পুরোটা একবার রিডিং দিব। এরপরে আমরা চলে যাব হচ্ছে পরের পেজে, কন্ডিশনটা রিডিং দিব, তারপর ম্যাগনিফিকেশন কিসের উপর ডিপেন্ড করে পুরাটা একবার পড়বো, বোঝা ইম্পর্টেন্ট হচ্ছে এই পেজের যে, তো মিনিমাইজ ম্যাগনিফিকেশন উই নিড, এই দুইটা পয়েন্ট হচ্ছে ইনফিনিটি স্টার, হ্যাঁ, যে ফিল্ম ফোকাল ডিস্টেন্সটা বেশি হবে আর লোয়েস্ট ডিস্টেন্স থাকবে অবজেক্ট আর ফিল্মের মধ্যে। এরপর ডিস্টরশন, ডিস্টরশনটাও হচ্ছে আমাদের ডিস্টরশনটা আমাদের 3 স্টার টপিক, ঠিক আছে, হচ্ছে ডিস্টরশন কাকে বলে দেখবো। তারপরে 3 স্টার দিব। পেনাম্বরা বা ব্লার বা জিওমেট্রিক ব্লার, এটা আমাদের হচ্ছে ইনফিনিটি স্টার, বিশেষ করে যে 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা পেনাম্বরা। এরপরে টিক দিব, এগুলো আমার মোশনটা আমাদের জাস্ট রিডিং। এরপরে আমাদের হচ্ছে রেডিওগ্রাফিক মডেল, রেডিওগ্রাফিক মডেল, স্ট্রাকচারাল মডেল, কোয়ান্টাম মডেল। রেডিওগ্রাফিক মডেল আর স্ট্রাকচারাল মডেল আমরা 3 স্টার দিব, তবে আমাদের কোয়ান্টাম মডেল হয়ে যাবে ইনফিনিটি স্টার। মোটামুটি পুরোটাই ভালোভাবে পড়বো কোয়ান্টাম মডেলের। তারপরে 32 নাম্বার পেজে যাব, পরের পেজে যে কোয়ান্টাম মডেলের যে 3টা লাইন, ওই 3টা লাইন আমরা, হ্যাঁ, ইফেক্ট কজ। এরপরে আমাদের শার্পনেস আনশার্পনেস খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। শার্পনেস আনশার্পনেস 5 স্টার, আনশার্পনেস এর প্রতিটা টপিক হচ্ছে 5 স্টার, হ্যাঁ, বিশেষ করে আমাদের প্যারালক্স আনশার্পনেস যেটা, এটা কিন্তু, বা প্যারালাক্স আনশার্পনেস যেটা, এটা কেন হয়, ডাবল ইমার্শন ফিল্মের জন্য হয়, একবার সিঙ্গেল বেসটা আসছে, ইনফিনিটি স্টার দেন। এটার পাশে টোটাল আনশার্পনেস এর ইকুয়েশন যেটা, সেটা আমরা জাস্ট হচ্ছে 3 স্টার দিব। রিজলিউশন কাকে বলে, এটা 1 স্টার দিব, একবার জাস্ট দেখে রাখবো। আর এরপরে আমাদের হচ্ছে মডিউলেশন ট্রান্সফার ফ্যাক্টর ইনফিনিটি স্টার, হ্যাঁ, জিনিসটা কি খুব ভালোভাবে আমি স্লাইডে বুঝিয়েছি, পুরোটা একবার পড়বো। আর ফগিংও পুরোটা একবার পড়বো। ফগিং আমরা 3 স্টার দিব, কিভাবে ট্রু ফগিংটা কেন বাড়ে, এই জিনিসগুলো আমরা সুন্দর করে একবার দেখে নিব। এই হলো মোটামুটি আমাদের আজকের চ্যাপ্টার শেষ। এখানেই শেষ করছি আজকের টপিকটা। আপনারা ধীরে ধীরে বারবার বারবার পড়বেন, রেগুলার রিভিশন দিতে থাকবেন টপিকটা, আর একদিনে পুরোটা পড়বেন না, অল্প অল্প করে ডেইলি 2 থেকে 3 ঘন্টা টাইম নিয়ে এই কয়েকটা দিন অল্প কিছুদিন সময়
করে টাইম নিয়ে পড়বেন, মোটামুটি ব্রেনের মধ্যে গেঁথে যাবেন। এই টপিক থেকে আমি আবারও বলছি, খুবই ইম্পর্টেন্ট আজকের টপিকটা। মিনিমাম আপনারা হচ্ছে 6টা কোশ্চিন পাবেন, হ্যাঁ, মিনিমাম 6টা কোশ্চিন, মানে 12 মার্কস অলমোস্ট। এই জন্য বারবার বারবার পড়তে হবে যেন এই টপিকটা থেকে ভুল কম যায়। আর হচ্ছে টপিকটা থেকে কোশ্চেন একটু ঘুরায়ও আসে, এই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে, বারবার বারবার পড়তে হবে, লিঙ্ক করে করে পড়তে হবে, একটু বুঝে বুঝে। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।